এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, সকাল 6টা বাজে। এটা আপনার বাপের বাড়ি নয় যে সকাল 10টা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু জয়ের ডাক যেন ঘুমন্ত নিহার কানেই পৌঁছালো না। জয় এবার আর সহ্য করতে না পেরে নিহার কোমরে দিল একটা লাথি। জয়ের শক্ত পায়ের লাথি খেয়ে নিহা আধো আধো চোখ খুলে তাকালো। সামনের মানুষটিকে দেখে বড়সড় একটা ঢোক গিলে দ্রুত ফ্লোর থেকে উঠে বসলো। যাক, উঠলি তাহলে, ভালোই হলো। নয়তো আর একবার ডাকতে হলে কপালে শনি ছিল। বাই দ্য ওয়ে, জলদি উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর, আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস। আর একটা কথা, হাত ঘড়িটা খুঁজে রাখিস। ওটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে এসে যেন সব রেডি পাই। অ্যান্ড ইউ নো না আমি প্রতিদিন কয়টায় ঘর থেকে বের হই। সো হারি আপ, নয়তো কাল রাতের মারের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। মাইন্ড ইট। কথাগুলো ধমক দিয়ে বলেই জয় গটগট পায়ে রুম থেকে বের হয়ে গেল। আর নিহা এক দৃষ্টিতে জয়ের যাওয়ার দিকেই তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আসলে কাল রাতে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়েছিল তার কোনো হিসাব নেই। এই হবে হয়তো রাত 1টা কি 2টার দিকে। শোয়া থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারো ব্যথা অনুভব করতে হলো শরীরে। নেহার প্রতিদিনকার অভ্যাস এটা, স্বামী নামক মানুষটির হাতে বিনা দোষে কোনো না কোনো অজুহাতে সারা দিনে একবার মার খাবেই খাবে। আর এখন যেন এই মারটাই নিহার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। পৃথিবী উল্টে গেলেও, পৃথিবীর সবকিছু পাল্টে গেলেও নিহার শরীরের মার পড়াটা যেন পাল্টালোই না কোনোভাবে। কালও তার ব্যতিক্রম হয়নি। সামান্য একটা ভুলের রেশ ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি। জয়ের মার খেয়ে ফ্লোরেই শুয়ে নীরবে চোখের জল ফেলেছে সে। কান্নাটাও আজকাল নীরবে আসে, কারণ শব্দ করে কান্না করলেও এই বাড়িতে ওর কান্না শোনার জন্য কেউ নেই। আর যে ওর কান্না শুনবে সে তো কখনো শুনবেও না হয়তো ওর এই আর্তনাদ। কাল মার খাওয়ার মেইন কারণ হচ্ছে, কাল রাতে জয় যখন খাবার খেয়ে রুমে এসেছিল তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসার একটু পরে নেহা ওর জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে এসেছিল। মূলত ওই নেহাকে বিয়ের পর দিন কড়া আদেশ দিয়ে রেখেছে যেন প্রত্যেক দিন রাতে সে রুমে আসার পর 1 কাপ গ্রিন টি বানিয়ে আনে। আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে। তাই নেহাও স্বামীর আদেশকে মান্য করে প্রতিদিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে। কিন্তু কাল রাতে নিহা কিচেনে একটু কাজ বেশি ছিল বলে রুমে আসতে একটু বেশি দেরি হয়ে যায়, আর ভুলবশত গ্রিন টিটাও আনতে ভুলে যায়। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি, ব্যাস। আর কি লাগে জয় নিহার গায়ে হাত তোলার জন্য? প্যান্টের বেল্টটা খুলে পাষাণের মতো নিহার শরীরের প্রতিটা অংশে আঘাত করেছিল। আর নিহা সইতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। নিহা এবার কাতরাতে কাতরাতে আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিষের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অসহ্য ব্যথা নিয়ে এখন কলুর বলদের মতো সারা দিনের কাজগুলো করতে হবে। আর যদি এর বিপরীতে একটু এদিকে ওদিকে হয়, তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে দুবার ভাববে না। যদিও জয় সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু নেহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কাছে পৌঁছাতে 2 মিনিটও লাগে না। নেহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলো ব্রেকফাস্ট রেডি করার জন্য। কি অদ্ভুত, বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও নেহাকেই বাড়ির সব কাজ করতে হয়। সার্ভেন্ট যেন নাম মাত্র এই বাড়িতে আছে। হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেন্টকে মা, ছেলে আর মেয়ে কেউ বিদায় করেনি, কারণ নেহার ওপরে ওদের অমানসিক টর্চার গুলো যে ধরা পড়ে যাবে। নেহা নাস্তা নিয়ে তৈরি করছে আর কান্না মিশ্রিত চোখে ভাবছে কতটা সুন্দর ছিল তার জীবন 1 বছর আগে। সে কতটা হাসতো, কত হাসি খুশি ছিল একটি এই মেয়েটি। আর এখন নিয়তি এমন এক জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে
যে আর চাইলেও হাসি বের হয় না মুখ দিয়ে, শুধু মিথ্যা হাসির অভিনয় করে যেতে হয় দিনের পর দিন। ১ বছরের ব্যবধানে সবকিছু যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, নেহার বিয়ে হয়েছে প্রায় ১ বছর ছুঁই ছুঁই। আর এই ১ বছরে এমন কোনো দিন যায়নি যেই দিন নেহা মার খায়নি কিংবা কথা শোনেনি। নেহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওর জয়ের সাথে বিয়ের কথাবার্তা হওয়ার পর বাবা অতিমাত্রায় খুশি হয়েছিল। ওর বাবা, উনি ভেবেছিলেন বন্ধুর ছেলের সাথে তার একমাত্র মেয়েটার বিয়ে হলে হয়তো মেয়েটা সুখেই থাকবে, কারণ জয়দের ঘরে তেমন কোনো লোক নেই, শুধু জয়, জয়ের ছোট বোন জেসি আর জয়ের মা বাবাই, ব্যাস। নিহার বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্যের পরিবারে বিয়ে দিলে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না, মেয়েটা ওনার সুখেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রাইহান সাহেব অনেক ভালো একজন মানুষ, তাই ওনার ছেলে মেয়ে আর বউও নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু ওই যে কথাই আছে না, পানি অল্প হলেও কুমির সহজেই থাকতে পারে, এখানেও ঠিক তাই। জয়ের বাবা ছাড়া বাকি তিনজনই নেহার গায়ে হাত তুলেছে, নেহাকে রোজ কথা শোনায়। নেহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালের নাস্তাটা রেডি করে রুমের দিকে হাঁটা ধরলো, কারণ এখন আবার জয়ের শার্ট প্যান্ট গুলো আয়রন করতে হবে। আর ওর শার্ট প্যান্ট আয়রন করা মানে যুদ্ধে জয়ী হওয়া, কারণ ওর শার্ট প্যান্ট গুলো এত ভালো করে আয়রন করতে হয় যে 2টা শার্ট প্যান্ট আয়রন করতে 10টা শার্ট প্যান্ট আয়রন করার সমান পরিমাণ সময় লাগে। তার উপরে আবার ঘড়িটাও খুঁজে বের করতে হবে, কে জানে ঘড়িটা কোথায় পড়ে আছে, নয়তো আবার ওকেই চোর ভেবে দোষারোপ করবে। নেহা রুমে এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটাও খুঁজে বের করে ড্রেসিং টেবিলের ওপরে রাখলো। আজ ভাগ্য হয়তো ওর পক্ষেই ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলতে পেরেছে, নয়তো কত সময় তো এসব করতে না পারে বলে সকাল সকাল চড় আর থাপ্পড় কপালে জোটে। ওই যে একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়, নেহার ক্ষেত্রেও ঠিক তাই। সবকিছু ঠিকঠাক করলেও যেন জয়ের চোখে ওর কিছু একটা ভুল পড়বেই। আজও তার ব্যতিক্রম হলো না। সব রেডি করার পর যখন জয় মর্নিং ওয়াক করে বাসায় আসলো, তখন নেহা ডাইনিং এই ছিল। মূলত ডাইনিং এই সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। ডাইনিংটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচড হওয়ায় ড্রয়িং রুম থেকে ডাইনিংটা সরাসরি চোখে পড়ে। জয় বাহির থেকে এসে ড্রয়িং রুমের সোফায় রেস্ট করার জন্য বসতেই ডাইনিং এ নাস্তা সাজানো নেহার দিকে চোখ গেল, আর সাথে সাথেই ডাক দিল, নেহা, নেহা। জয়ের কণ্ঠটা বেশ রাগান্বিত শুনিয়েছে, সাথে সাথে জয়ের ডাক অনুসরণ করে জয়ের দিকে তাকালো নেহা। আমার জন্য 1 গ্লাস জুস বানিয়ে নিয়ে আয় তো রুমে, আজ খুব টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি আসিস, ফ্রেশ হতে হবে আমায় আবার। নেহা হাতের কাজ রেখে দ্রুত জয়ের জন্য 1 গ্লাস জুস বানিয়ে নিয়ে রুমে গেল। জয় বিছানায় বসেছিল। নেহা ধীর পায়ে হেঁটে জয়ের সামনে গিয়ে ওর দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটা নেহা জয়ের হাতে দিতেই গ্লাসটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সামান্য জুস গিয়ে জয়ের গায়েও পড়ল। ব্যাস, এতটুকুতেই জয় যেন রেগে ফায়ার। যদিও গ্লাসটা নিহার হাত থেকে নয়, বরং ওর হাত থেকেই পড়েছে, কিন্তু তাতে কি, ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, জয়ের ক্ষেত্রেও ঠিক তাই। দোষটা তার হলেও সে মানতে নারাজ। সব দোষ গিয়ে পড়ল নেহার ওপর। রেগে মেগে বসা থেকে উঠে জোরে একটা চড় বসিয়ে দিল নেহার গালে। তারপর রাগী গলায় বলল, কিরে, একটা কাজও ঠিক করে করতে পারিস না? তোর বাবা মা কি তোকে কোনো কাজই শেখায়নি? যখনই দেখি শুধু হুটহাট এটা ওটা ফেলে দিস। ঘরের জিনিসগুলো কি তোর বাপের টাকায় কেনা যে এইভাবে হাত থেকে ফেলে দিস? অবশ্য তোর বাপের তো আমাদের বাড়ির চাকর হওয়ারও সামর্থ্য নেই, এইসব কখনো চোখে দেখেছে নাকি? তাই তো মেয়েকে বড়লোক ছেলে দেখে গলায় ঝুলিয়ে দিয়েছে, ছোটলোক কোথাকার। রাগী কণ্ঠে কথাগুলো বলে জয় নিজের গায়ে পড়া জুসগুলো হাত দিয়ে হালকা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো।
নেহা জয়ের সব কথা, এমনকি ওর হাতের মারধর পর্যন্তও সহ্য করতে পারলেও কেন যেন নিজের বাবা মাকে নিয়ে কিছু বলে সেটা সহ্য করতে পারে না। এখনো পারল না। জয়ের দিকে তাকিয়ে বলেই ফেলল, তবে কণ্ঠটা বেশ শান্ত রেখেই বলল, প্লিজ, আপনার যা বলার আমাকে বলবেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। দোষটা আমি করেছি। ওনাদেরকে কেন আপনি এখানে টেনে আনছেন? দরকার পড়লে আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তবুও প্লিজ ওনাদের নিয়ে কিছু বলবেন না। ওনাদের তো কোনো দোষ নেই। ব্যাস। নেহার শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন জয়ের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জয় এমনিতেই ওর কথার পিঠে কথা বলা পছন্দ করে না। তার উপরে এখন তো ওর কথার পিঠে কথা বলা ব্যক্তিটা ওর সবচেয়ে অপছন্দের ব্যক্তি নেহা। জয়ের যেন কথাগুলো সহ্য হলো না। রাগী চোখে নেহার দিকে তাকালো। নেহা তো ওর চাহনি দেখেই ভয়ে শুকনো একটা ঢোক গিলল। এখন না জানি আবার সকাল সকাল কপালে কি আছে। কথাগুলো বলে যে জয়ের রাগকে বাড়িয়ে দিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে। কিন্তু ওরই বা কি দোষ? ও দোষ করেছে, যা বলার ওকে বলবে, কিন্তু বাবা মাকে কথা শোনাবে কেন? বাবা মায়ের তো কোনো দোষ নেই। তোর এত বড় সাহস! তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মাকে নিয়ে কথা বলেছি বলে খুব গায়ে ফোস্কা পড়ছে না? তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? তোকে তো আজ আমি। বলেই জয় নিজের প্যান্টের বেল্টটা খুলে নিতে লাগলো। নেহা যেন বেল্ট খুলতে দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছে। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এখন আবার গরু ছাগলের মতো মার খেতে হবে। কথাটা ভাবতেই নিহার সারা শরীর কাঁপছে। নিহা কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না, কারণ সে বরাবরই নিজের জন্য জয়ের কাছে কোনো সাফাই দিতে পারে না। আজ পর্যন্ত একটা বারও নিজের দোষ হওয়ার কথা বলতে পারল না জয়ের কাছে। সবসময় বিনা দোষেই চড় থাপ্পড় বেল্টের মার এইসব সহ্য করেছে। এখনো তাই হলো। জয় নিজের বেল্টটা খুলে পশুর মতো মারতে লাগলো নিহার শরীরে। বল, আর কখনো মুখের উপরে কথা বলবি কিনা? বল, আর কোনো দিন এই দুঃসাহস করবি কিনা আমার মুখের উপরে কথা বলা? হ্যাঁ, আমার মুখের উপরে কথা বলা। হ্যাঁ, তোকে তো আজ আমি মেরেই ফেলবো, ছোটলোক কোথাকার। জয় কথাগুলো বলছে আর নিহার শরীরে একটার পর একটা বেল্টের আঘাত করছে। নিহা যেন এত মার সহ্য করতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়ল। ও মা গো, আল্লাহ গো, মা, আল্লাহ গো! কিন্তু নিহার এইসব আর্তনাদ কি আর জয়ের কানে পৌঁছেছে? নিহা ফ্লোরে লুটিয়ে পড়াটা যেন ওর জন্য মারতে আরো সুযোগ হয়েছে। বেল্টের আঘাতের পাশাপাশি এবার পা দিয়েও লাথি দিতে লাগলো নেহার পেটে, পিঠে। আর নেহা, সে তো বোবার মতো মুখ বুজে সব মার সহ্য করে যাচ্ছে। জয় ততক্ষণ নিহার শরীরে আঘাত করেছে যতক্ষণ না সে নিজে ক্লান্ত হয়েছে। যখন নেহাকে মারতে মারতে নিজের হাতটাই ব্যথা হয়ে আসলো, তখন মারটা থামিয়ে বেলটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর নেহা সেখানেই শুয়ে রইল। কাল রাতে আর আজ সকালের মার খেয়ে এখন যেন পুরো শরীরটাই অসাড় হয়ে পড়েছে নেহার। পুরো শরীর যন্ত্রণা করছে ব্যথায়। ফ্লোর থেকে উঠে বসার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। জয় আসার আগে আগে কয়েকবার উঠে বসতে চেয়েও ব্যর্থ হলো। প্রায় আধা ঘন্টা পর জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আর এসে এখনো নেহাকে ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে নাক মুখ কুঁচকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো প্রতিদিনের মতো আজও কোনো ক্লাব কিংবা হোটেলে যাওয়ার জন্য রেডি হবে এখন। আর নয়তোবা গার্লফ্রেন্ডকে ডেটিং এ নিয়ে যাওয়ার জন্য রেডি হবে। রেডি হতে হতে আয়নার দিকে তাকিয়ে জয় বলল, আর শুয়ে না থেকে এবার উঠে গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। অনেক কাপড় জমা হয়েছে আমার। এখনো বেঁচে আছিস? মরে যাসনি যে? এতক্ষণ মরার মতো শুয়ে থাকবি? জলদি উঠে ওয়াশরুমে যা। মিনিট বিশেকের মধ্যেই জয় রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু নিহাকে এখনো ফ্লোরে শুয়ে থাকতে দেখে মেজাজটাই যেন চটে গেল। তবে গায়ে হাত না তুললেও ধমক দিতে ভুল করলো না। কি হলো? এখনো শুয়ে আছিস কেন? আজ কি সারাদিন শুয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? বলেছি না আমার সব কাপড়গুলো ধুয়ে দিতে? কথা কি কানে যায় না?
জলদি ধুয়ে শুকিয়ে সন্ধ্যার আগে আয়রন করে রাখবি। আমাকে যেন আর বলতে না হয় আমি এখন বাইরে যাচ্ছি। এসে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে হচ্ছে তোর। বলেই জয় রুম থেকে বেরিয়ে গেল। নিহা প্রায় ১ ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর নিয়ে কাপড় ধোয়া শেষ করলো। এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। তাই আর কোনো রকম দেরি না করে কিচেনের দিকে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো জেসির সাথে। জেসি ডাইনিং টেবিল থেকে আসছিল। নিহাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে থেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবিজি? আমার ভাইয়া বুঝি আজকেও আদর করেছে? আচ্ছা, আজকে আদরের ডোজটা একটু বেশিই ছিল। অবশ্য তোমাকে দেখে বোঝাই যাচ্ছে আজ ডোজটা একটু বেশিই হয়েছে। বলি কি, এত কিছুর পরেও কেন পড়ে আছো এই বাড়িতে? এবার অনেক হলো তো, চলেও তো যেতে পারো, গেও কোথাকার। তখনই শায়লা বেগম অর্থাৎ জয়ের মা আসলো। উনি তাচ্ছিল্য হেসে বলেন, আরে জেসি, কি বলছিস তুই এইসব? কাকে কি বলছিস? ও কেন যাবে এখান থেকে? ও তো এই বাড়িতে রাজত্ব করবে বলেই পণ করে এই বাড়িতে ঢুকেছে। দেখছিস না তোর বাবাকে কিভাবে বশ করে নিয়েছে? বন্ধুর মেয়ে করে করতো, সব সময় মাথায় তুলে রাখে। আমাদের কোনো কথাই বিশ্বাস করে না ওর কথা ছাড়া। ভাগ্যিস জয় আমাদের সাথে ছিল, নয়তো এই গেঁয়ো ভূতটা তো পুরো বাড়ি নিজের কবজায় করে নিত। যত্তসব। কেন যে তোর বাবা এই গেঁয়ো মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে গেল আমি বুঝি না। আমার ছেলে ওর থেকেও হাজার গুণ সুন্দর মেয়ে বিয়ে করতে পারতো। এইসব বলতে বলতে শায়লা বেগম আর ওনার গুণধর মেয়ে বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। আর নিহা চুপচাপ কিচেনে চলে গেল। কোনো রকম রিয়াক্ট কিংবা প্রতি উত্তর করলো না। কারণ এসব আজ নতুন কিছু নয়। প্রতিদিনই এইসব নানান কথা ওকে শুনতে হয়। এই বাড়িতে আসার পর থেকেই ওর কপালে খাবারের চেয়ে কথা আর মারই জুটেছে বেশি। মাঝে মাঝে তো বলতে বলতে গায়ে হাত তোলে মা মেয়ে। আর এক সময় সবসময় ভাবে কিভাবে জয়কে দিয়ে মার খাওয়ানো যায় নিহাকে। জয় এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না, কারণ নেহা গ্রামের মেয়ে আর জয় হচ্ছে শহরের আধুনিক ছেলে, যাকে বলে আল্ট্রা মডার্ন। সবসময় পার্টি, ক্লাব, নেশা করা, বাবার কামানো টাকা অযথা খরচ করাই হচ্ছে জয়ের নিত্যদিনের কাজ। আর নেহাকে বউ হিসাবে না মানার দ্বিতীয় কারণ হচ্ছে জয়ের একটা গার্লফ্রেন্ড আছে, মীরা। সেও জয়ের মতো ওভার স্মার্ট, যেই কারণে জয়ের পুরো ফ্যামিলির চোখের মনি সে, শুধুমাত্র জয়ের বাবা ছাড়া। রাইহান সাহেব তো এই মেয়েটাকে দুই চোখে সহ্য করতে পারে না। ওনার কলিজার টুকরা হলো নেহা, যাকে উনি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে রাইহান সাহেব জানেন না যে ওনার ছেলে মীরাকে ভালোবাসেন না। উনি মনে করেন মীরা মেয়েটা শুধু ওনার ছেলের বন্ধু, আর তাছাড়া আর কিছুই নয়। দিনটা কোনো মতে পেরোলেও রাতটা যেন বরাবরই কালো। রাতে সবাই ডাইনিং এ বসে খাবার খাচ্ছে, তবে নেহা বাদে। কারণ নেহা ডাইনিং এ বসাটা ওর মা, ছেলে, মেয়ে কেউই পছন্দ করে না। যদিও রাইহান সাহেব প্রতিদিনই বলেন নেহাকে ডাইনিং এ বসতে, কিন্তু নেহা বসে না। কারণ শ্বশুর চলে যাওয়ার সাথে সাথেই ওর কি হবে সেটাও ভালো করেই জানে। সবার খাওয়া হয়ে গেলে নেহা এবার ডাইনিংটা পরিষ্কার করে কিচেনে গিয়ে নিজেও খেয়ে নিল। তবে সবার মতো মাছ মাংস দিয়ে নয়, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে, যেটা ওর রুটিন করে দিয়েছে। নেহার খুব ইচ্ছে হয় অন্য কোনো সবজি কিংবা মাছ কিংবা মাংস দিয়ে খেতে, কিন্তু তবুও এইসব দিয়ে খেতে হচ্ছে। কারণ ওদের রুটিনের বাইরে একটু ব্যতিক্রম হলেই কপালে ভাতও জুটবে না। তো কিছুদিন আগে নিহার এইসব দিয়ে রোজ রোজ খেতে ইচ্ছে করছিল বলে ১ পিস মুরগির মাংস আর একটু ঝোল নিয়েছিল। ব্যাস, শাশুড়ি আর ননদ মিলে ২ দিন না খাইয়ে রেখেছে ওকে। তাই এখন আর মন চাইলেও আর না চাইলেও সব দিয়ে খায় ও। এইসব দিয়েই খায়। কারণ ওই যে কথায় আছে না, নাইমার চেয়ে কানা মা ভালো। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। একেবারে না খেয়ে উপোস থাকার চেয়ে সবজি দিয়ে হলেও খেয়ে পেটটা ভরানো উচিত। কি আজব!
যেই বাড়ির চাকররাও মাছ মাংস দিয়ে ভাত খায়, সেখানে নেহার কপালে সামান্য ডাল আর বেগুন ভাজিই জোটে। নেহা রুমে এসে দেখে জয় ফোনে হেসে হেসে কথা বলছে। নেহার আর বুঝতে দেরি হলো না যে জয় মীরার সাথেই কথা বলছে। ও কিছু না বলে প্রতিদিনের মতো চুপচাপ ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল, কারণ এটাই তার স্থান। এই 1 বছরে একদিনের জন্যও স্বামীর পাশে জায়গা হয়নি তার। বিয়ের প্রথম রাতেই স্বামী নামক অমানুষটি নিচে ছুঁড়ে ফেলেছিল ওকে। স্বামীর ভালোবাসা তো দূর, এই মানুষটির থেকে আজ পর্যন্ত একটা ভালো কথাও শুনতে পায়নি নেহা। সবসময় দাসীর মতো ব্যবহার করে। নেহার মনে হয় জয় ওর সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার কেউ বাড়ির চাকরের সাথেও করবে না। কই, চাকরদের সাথে তো কত সুন্দর করে কথা বলে, তাহলে ওর সাথে কেন এত খারাপ আচরণ করে? কথাগুলো ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে নেহার। জয়ও বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে বিছানায় এসে শুয়ে পড়ল। তবে শোয়ার আগে নেহাকে আদেশ দিতে ভুল করল না। শোন, কাল আমার একটা পার্টিতে যেতে হবে। তুই একটু কিছু কাপড় আয়রন করে রাখিস পার্টির জন্য। আজই তো কতগুলো করলাম, আবার করতে হবে কেন? ওইখান থেকে একটা পরে গেলে হয় না? তোকে যেটা বলেছি সেটা করবি ব্যাস। আমি এত কথা শুনতে চাই না। আজ মোডটা একটু ভালো আছে তাই গায়ে হাত তুললাম না, নয়তো আমাকে উপদেশ দেওয়ার মজা বুঝিয়ে দিতাম। যত্তসব গিয়েও ভূত কোথাকার। কথাগুলো বলে জয় ওপাশ ফিরে গেল। রাতটা প্রতিদিনের মতোই পার হয়ে গেল। পরের দিন সকালবেলা নেহা উঠে রোজকার মতো সবার জন্য নাস্তা বানিয়ে ডাইনিং এ রাখলো, যেন কোনো রকমের ত্রুটি না হয় তার জন্য। সবাই আসার আগেই সব টেবিলে সাজিয়ে রেখেছে। একটু পরেই সবাই এসে এক এক করে ডাইনিং এ আসলো। সবাই ডাইনিং এ বসতেই নিহা সবাইকে নাস্তা সার্ভ করতে লাগলো। কি রে মা, তুই খাবি না? একদিনও তো আমাদের সাথে বসে খেতে দেখলাম না। আজ আমাদের সাথে খাবি, বস। নাস্তাটা সেরে নিয়ে খা। রাইহান সাহেবের মুখের ওপরে কেউ কথা বলতে পারল না, তাই সবাই রেগে মেগে দাঁতে দাঁত চেপে খাচ্ছে। তবে নেহা বেশ বুঝতে পারছে সবার মনে কি চলছে, আর ও এটাও ভালো করে জানে শ্বশুর অফিসে চলে গেলে ওরা এর সাথে কি করবে। তাই নেহা মুখে মেকি হাসি টেনে বলল, না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আর তাছাড়া আমার এখন ক্ষুধাও লাগেনি। তুইও না? আচ্ছা ঠিক আছে, তবে টাইমলি খেয়ে নিস, নয়তো শরীর খারাপ করবে তো। জি বাবা। শায়লা বেগম স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বেলে উঠলেন। ওনার বুঝে আসে না যে ওনার স্বামী ঘরের বাকি সবার থেকে এই মেয়েটাকে কেন বেশি গুরুত্ব দেয়। শায়লা বেগম মনে মনে বিড়বিড় করে বলেন, যত সব আদিক্ষেতা, নিজের মেয়ের খোঁজ নেই, অন্যের মেয়ের জন্য দরদ একেবারে উথলে পড়ছে। জয়, তুই কি এখনো ঢেই ঢেই করে ঘুরে বেড়াবি? স্টাডি কমপ্লিট করেছিস, এখনো কি ঘুরে বেড়ানোর সময়? এবার তো হলো, আমার বিজনেসে হাত লাগাতে পারিস নাকি? আর তুমি, ছেলেকে তো দিন দিন কুবুদ্ধি দিয়ে অধঃপতনে পাঠাচ্ছ। এখন হলেও অন্তত ছেলেকে বোঝাও, নয়তো পরে মাথা ফাটালেও কাজ হবে না দেখো। বাবার কথা শুনে জয় খাবার খেতে খেতে বলল, ড্যাড, মমকে কিছু বলো না। আমি সময় হলে নিজে থেকেই অফিসে যাব, তোমার বলতে হবে না। বাবা, তুমি তোর ড্যাডের বাবা, তুই তোর ড্যাডের কথা শুনিস না। সে তোর স্বাধীনতাটা খর্ব করতে চাইছে। এখনই তো তোর মজা করার সময়। বিজনেস করার জন্য অনেক টাইম পড়ে আছে, তখনই করিস, এখন এনজয় কর। রাইহান সাহেব স্ত্রীর কথা শুনে দিলেন একটা ধমক, যেটা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল। কারণ এখন কেউ কিছু বলে রাইহান সাহেব যে সবার খাওয়ার সাথে শুদ্ধ বন্ধ করে দেবে, সেটা সবাই ভালো করেই জানে। রাইহান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বলেন, জয় দেখিস, তোর মা যে তোর কত বড় ক্ষতি করছে সেটা একদিন বুঝতে পারবি। এখন তো আমার কথাকে পাত্তা দিচ্ছিস না, এমন একদিন আসবে যেদিন তুই বুঝতে পারবি আমি কেন কথাগুলো বলতাম। এরপর খাবার শেষ করে যে যার কাজে চলে গেল, অর্থাৎ রাইহান সাহেব অফিসে, জয় বন্ধুদের সাথে বাইরে, আর ওরা
মা মেয়ে দুজনে গেল পার্লারে রূপচর্চা করতে, আর ঘরের কাজগুলো করার জন্য নেহাকে রেখে গেল চাকরানী হিসাবে। নেহা দুপুরে রান্না শেষ করে গোসল করে জোহরের নামাজটা পড়ে নিল। তখন আপাতত ও আর ঋতু ছাড়া আর কেউ নেই। ঋতু হলো এই বাসার কাজের মেয়ে। আগের কাজের মেয়েটা একটু কাজ ফাঁকি দিত বলে রায়হান সাহেব জয় আর নিহার বিয়ের পরপরই ঋতুকে নিয়ে আসে। নিহা যখন নামাজ শেষে জায়নামাজটা তুলে রাখছিল, তখনই ঋতু ডাকতে আসলো, ভাবি ভাবি। নিহা জায়নামাজটা স্ট্যান্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঋতু, বলো। ভাবি, দুপুর পার হইয়া যাইতেছে, ভাত খাইবা না? হ্যাঁ, খাবো তো, কিন্তু এখনো তো মা আর জেসি আসেনি, আর তুমি তো জানোই আমি ওরা যতক্ষণ না আসে ততক্ষণ খাই না। ওরা আসুক, তারপর খাবো। নেহার কথা শুনে ঋতু তাচ্ছিল্য হাসলো, বলল, তুমি আসলে কি কও তো ভাবি? যেই মানুষগুলো তোমার কথা একটা বারও ভাবে না, উল্টো কিভাবে তোমারে মার খাওয়ানো যায়, কিভাবে দুইটা কথা শোনানো যায়, এই সব ভাবে। তুমি তাদের জন্যেও না না খেয়ে বসে আছো। আর কাকে মা বলতেছো? ওই রাক্ষসী মহিলাটাকে, যে তোমাকে সব সময় এই বাসা থেকে বাইর করতে চায়। এভাবে বলো না ঋতু, উনি বড়জন, আর বড়জনদের এভাবে বলতে নেই। আচ্ছা, তোমার ক্ষুধা লেগেছে? না, আমারও এখনো ক্ষুধা লাগে নাই। মানুষ ভাত কি এখনো এখন খায়নি? বিকেল হোক, তারপর ক্ষুধা লাগবো। নেহা বুঝতে পারল ঋতু কথাটা ওকে পিঞ্চ মেরেই বলেছে, তাই ঋতুর গলাটা টেনে ধরে হেসে বলল, ক্ষুধা লাগেনি তাই না? তাহলে আমাকে ডাকতে এসেছো কেন? তুমি তো যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ আমাকে খাওয়ার কথাটাও বলো না। চলো, খাবে। বলেই ঋতুর হাতটা ধরে রুম থেকে বের হয়ে গেল নেহা। তুমি শুধু শুধু আমাকে এ, টাইনা নিয়ে যাইতেছো কেন? তুমি ভালো করেই জানো আমি তোমাকে ফেলে খাবো না। আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা ঋতু, একটা কথা বলো তো, তুমি আমাকে এত পছন্দ করো কেন? যেখানে এই বাড়ির সবাই আমাকে এত অপছন্দ করে, সেখানে তুমি আমাকে এত ভালোবাসো কেন, বলবে? তুমি মানুষটাই এমন যে তোমাকে যে কোনো মানুষ ভালো না বেসে থাকতেই পারবে না। তবে আমি ভালো মানুষগুলোর কথা বলছি, যেমন বড় ছাড়। কারণ খারাপ মানুষগুলো কখনো ভালো মানুষগুলোকে চিনতে পারে না। যেমন ওরা, মা আর ছেলে মেয়ে। নিহা আর ঋতু যখন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। দুজনেই ভেতরে ঢুকে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। নিহা শাশুড়ি আর ননদকে টায়ার্ড দেখে দ্রুত কিচেনে গিয়ে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো। যদিও ঋতু অনেক বারণ করেছিল, কিন্তু নেহা শোনেনি। এই নিন মা, শরবতটা খেয়ে নিন, তাহলে ক্লান্তিটা দূর হয়ে যাবে। জেসি, তুমিও নাও না। সোফায় মা মেয়ে দুজনকেই চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎই নেহার কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে সোজা হয়ে বসলো। একবার নেহার হাতের ট্রেতে রাখা শরবতের গ্লাসগুলোর দিকে তাকিয়ে নেহার দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য হেসে শায়লা বেগম বলেন, তোকে কি আর সাধে গেয়েও বলি? গেও, ছোট লোক কোথাকার। এই বাড়িতে এসেছিস 1 বছর হয়ে গেছে, কখনো আমাদেরকে লেবুর শরবত খেতে দেখেছিস? তুই জানিস না আমরা ফ্রুট জুস ছাড়া অন্য কোনো রকম শরবত খাই না? মম, তুমি ওকে কেন বলছো এসব? ও তো আমাদের খাওয়ার জন্য আনেনি, আমাদের জন্য শরবত এনেছে বলে নাম করার জন্য এনেছে। যদি খাওয়ার জন্য আনতো তাহলে আর এমন ছোটলোকি শরবত বানিয়ে আনতো না। ওয়াক, এরকম সাদামাটা লেবুর শরবত কেউ খায়? আমার তো দেখেই বমিট হয়ে মনে হচ্ছে। এইসব ওদের মতো ছোট লোকেরাই শুধু খেতে পারে। লিসেন ভাবি সাহেবা, পরের বার থেকে আমাদের জন্য কিছু আনতে হলে আমাদের পছন্দ অপছন্দ জেনে তারপর আনবে, নয়তো তোমার আনা জিনিস তোমার মুখেই ছুঁড়ে মারবো। গট ইট? আর হ্যাঁ, আমরা আসার আগে যেন ডাইনিং এ খাবার রেডি থাকে। চলো মাম, ফ্রেশ হতে হবে। চল। বলেই মা মেয়ে দুজনেই গটগট পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। নেহাকে কিছু বলার সুযোগও দিল না। এখন খুশি হইছো তো ভাবি? দেখলে তো তোমার ভালো কাজের কি প্রতিদান দিল। আচ্ছা,
তুমি কখন শুধরাবা কও তো? কেন বোঝো না তোমার ভালো কাজের কোনো মূল্যই ওদের কাছে নেই? মূলত তোমার কোনো মূল্যই নেই ওদের কাছে। কেন পইড়া আছো এইখানে? এক এই বন্দি দশায় না থাইক্যা কোথাও চইলা গেলে আরো ভালো করতে। অন্তত এই অমানুষ তিনটার হাত থেকে বাঁচতে তো পারতে। এখন আসো, এইভাবে আর দাঁড়াইয়া না থাইক্যা ম্যাম সাহেবেদের জন্য টেবিলে খাবার সাজাইয়া দেই, নয়তো আবার কথা শুনাইব তোমায়। ঋতুর কথাগুলো শুনে নিহা কোনো কথা বলল না, চুপচাপ ঋতুর সাথে কিচেনে চলে গেল। ঋতুর কথার পিঠে বলার কথা বলার জন্য যেন কিছুই খুঁজে পেল না সে। আর ওর কি বা বলার আছে? ঋতু তো ঠিকই বলেছে, ওর কোনো মূল্যই নেই ওদের কাছে। যেখানে ওর মূল্য নেই সেখানে ওর কাজগুলোর কি মূল্য থাকবে? নেহার ভালো কাজগুলো কেন যেন ওদের কাছে খারাপ মনে হয়। শায়লা বেগম আর জেসি খাওয়ার পর নিহা আর ঋতুও কিচেনে বসে খেয়ে নিল। নিহা আসলে সবসময় ঋতুর সাথে একসাথেই খাবার খায়। নিহা খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর কিছু সময় মায়ের সাথে ফোনে কথা বলে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে। ভাগ্যিস রাইহান সাহেব ফোনটা দিয়েছিল, নয়তো কখনো বাবা মায়ের সাথে কথা বলার সুযোগটাও হয়তো হতো না নিহার। রায়হান সাহেবই একমাত্র ব্যক্তি যে নিহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করে। নিহা ঘুমাতে গিয়েও যেন ঘুম আসলো না চোখে। শরীরটা আজকাল খুব বেশি ব্যথা করে। শুতে গেলে যেন ব্যথাগুলো আরো বেশি জেঁকে ধরে। অবশ্য প্রতিদিনের মারের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়েছে। বেল্টের মার আর লাথি খেয়ে যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। যখন দেখল ব্যথার জন্য এপাশ ওপাশ ফিরতে পারছে না, তখন আর কোনো উপায় না পেয়ে উঠে বসল নেহা। হয়তো ফ্লোরে শুয়েছে বলে আরো বেশি ব্যথা করছে। তাই ঠিক করলো ঋতুর সাথে গিয়ে গল্প করবে কিছুক্ষণ। যেই ভাবা সেই কাজ। নিহা রুম থেকে বের হয়ে সোজা কিচেনের পাশের রুমটাতে চলে গেল, কারণ এই রুমটাতেই ঋতু থাকে। ঋতু, ঋতু বলতে বলতেই নিহা রুমে ঢুকলো। ঋতু তখন খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। মোবাইলটা মূলত রায়হান সাহেব কিনে দিয়েছিলেন যাতে করে অবসর সময়ে ঋতু মোবাইলটা টিপে একটু ক্লান্তি দূর করতে পারে। নিহাকে এই সময় রুমে ঢুকতে দেখে অবাক হয়ে দ্রুত উঠে বসলো। ভাবি, তুমি? আসো, বসো। তুমি এই সময় এইখানে? তুমি তো এই সময় প্রতিদিন ঘুমাও, আজ ঘুমাও নাই? ঋতুর কথা শুনে নিহা মুচকি হেসে ঋতুর পাশে গিয়ে বসলো। তারপর ঋতুর রুমের চারপাশে চোখ বোলাতে বোলাতে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ সময় গল্প করি, তাই চলে আসলাম তোমার কাছে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কইবা না কিন্তু, কারণ গত 1 বছরে তোমারে আমার ভালো করেই চেনা হইয়া গেছে। আর যাই হোক, তুমি কখনো বিকালে না ঘুমাইয়া থাকো না। আর সত্যি কইরা কও তো কি হইছে? নেহা বরাবরই ঋতুর থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রথমে মিথ্যা বললেও পরে ঠিকই সত্যিটা বলে দিতে হয়। আর বলবে নাই বা কেন? এই বাড়িতে ঋতুই তো একমাত্র মানুষ যে ওর সুখ দুঃখ সব বোঝে, যার সাথে নেহা নিজের সব দুঃখ শেয়ার করতে পারে। ঋতুর বয়সটাও একটু কম হলেও মেয়েটা যথেষ্ট ম্যাচিউরড। ঋতুকে এই বাড়িতে আনার পর থেকেই নিহা ঋতুর সাথে ভালো ব্যবহার করে বলে ঋতুকে ছোট বোনের মতো দেখে বলে ঋতুও নিহাকে যথেষ্ট পছন্দ করে। নিহা যত কষ্টই থাকুক না কেন, ঋতুর সাথে কিছু সময় কথা বলে যেন সব দুঃখ ভুলে থাকতে পারে সে। কি হইল, কিছু কইতাছো না কেন? নাকি এখন এই ঋতুকেও মিথ্যা কইতে শিক্ষা গেছ? যেমনটা বড় স্যারকে কও, ভালো না থাইক্যাও কত সুন্দর করে বড় স্যারকে সবসময় কও, বাবা আমি অনেক ভালো আছি, আমার এইখানে কোনো সমস্যা হইতাছে না। নিহা মলিন হাসলো। ঋতুর কথা শুনে নিহাকে হাসতে দেখে ঋতু রাগী গলায় বলল, একদম হাসবা না। এখন আর আমারে ভালোই বাসো না, নয়তো আগে সব কথা আমার লগে ভাগাভাগি করতে, আর এখন আমার কাছ থেকে সব লুকাইতে চাও। আরে তেমন কিছুই না, আসলে শরীরটা খুব ব্যথা করছে আর পিঠেও খুব যন্ত্রণা করছে। শুলেই মনে হচ্ছে পিঠ আর পুরো শরীর
অসহ্য ব্যথা হচ্ছে, তাই আর না ঘুমিয়ে তোর সাথে গল্প করতে চলে আসলাম। ঋতু নিহার কথাগুলো শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে হঠাৎই বলে উঠল, সারা শরীরে ব্যথা করতেছে তা না হয় বুঝলাম, কিন্তু পিঠেও তো জ্বালা করতেছে, মানে? দেখি, এইদিকে ঘোরো তো, পিঠে কি হয়েছে, কিছু হয়েছে নাকি? বলেই ঋতু নেহাকে ধরে ওর দিকে ঘোরাতে চাইলো, কিন্তু নেহা না ঘুরেই হেসে বলল, আরে, আমার পিঠে আবার কি হবে? তোমার দেখতে হবে না, এমনি ব্যথা করতেছে। মনে হয় ফ্লোরে থাকার অভ্যাস নেই বলেই এমন হচ্ছে। নিহার কথাকে উপেক্ষা করে ঋতু রাগী কণ্ঠে বলল, বেশি কথা না কইয়া চুপচাপ ওইদিকে ঘোরো তো, নয়তো এখন আমার আন্তর্জাতিক গালিগুলা দিমু কিন্তু। আমায় কি ছোট বাচ্চা মনে হয় যে ভুলভাল বুঝিয়ে দিবে আর আমিও বুঝে চুপ কইরা থাকবো? ঘোরো জলদি। বলেই ঋতু নিহাকে জোর করে ধরে সামনের দিকে ঘুরিয়ে দিল। তারপর পিঠ থেকে শাড়িটা সরিয়ে পিঠে চোখ রাখতেই আঁতকে উঠল ঋতু। এমন কিছু দেখবে সে কল্পনাও করেনি। নিহার শরীরটা খুব বেশি ফর্সা হওয়ায় ফর্সা শরীরে ব্লাউজের ওপর দিয়ে বেল্টের আঘাতগুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে। নিহার পিঠে এগুলো কিসের দাগ আরো একটু ভালো করে দেখার জন্য ঋতু ব্লাউজের হুকগুলো দ্রুত খুলে ফেলল। আর সাথে সাথে নিহার পিঠের অজস্র মারের দাগগুলো চোখে পড়ল ঋতুর। নেহার পিঠে অজস্র বেল্টের দাগ আছে, কিন্তু কিছু কিছু দাগ লাল হয়ে আছে, আর কিছু কিছু তো কালো বর্ণ ধারণ করেছে। এইসব দেখে নিজের অজান্তেই ঋতুর মুখটা হা হয়ে গেল। মুখে হাত দিয়ে আটকে ওঠা গলায় বলল, ও মা গো ভাবি, এইসব কি? আল্লাহ গো, এতগুলো মারের দাগ! পুরো পিঠে তো একটুখানি জায়গাও খালি নাই যেখানে মারের দাগ নাই। বেল্টের দাগগুলো কেমন রক্ত ময়রা ফেলেছে একেবারে, দেখো। তুমি কি করে এত আঘাত নিয়েও হাসি মুখে সব কাজ করে যাচ্ছ ভাবি? আমি হলে তো বিছানা থেকেই উঠতে পারতাম না। নিশ্চয় কোনো মলম লাগাও নাই, আমার ব্যথার ওষুধ খাওয়াও নাই, তাই না? আল্লাহ, কি অবস্থা হইছে পিঠের! দাঁড়াও, তুমি বসো, আমি এক্ষুনি আসতেছি। বলে ঋতু বসা থেকে উঠতে চাইলে নিহা খপ করে ওর হাতটা ধরে ফেলল। কি হলো, হাত ধরলা কেন? ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য মুভ আর ব্যথার ঔষধ আনতে যাইতেছি। ছাড়িয়া দাও আমার হাত। না ঋতু, এইসবের কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি বসো। আর তাছাড়া আমার জন্য মুভ আর মেডিসিন আনতে গেলে ওনাদের কাছে, আর ওনারা আরো হাসি ঠাট্টা করবে। তখন মা মেয়ে দুজনে মিলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসবে। থাক, লাগবে না মুভ টুভ কিচ্ছু, এমনিতেই সেরে যাবে। বেশি কথা বলো না তো ভাবি, চুপ কইরা বসে থাকো। আমি যেন আইসা এভাবেই দেখি। কাপড় গায়ে দিও না, আর ভয় পাইও না। আমি তোমার জন্য বইলা আনবো না, আমার জন্য বইলা আনো। কথাগুলো বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। আর নিহার গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে বিধায় যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই ঋতু মুভ আর মেডিসিন নিয়ে রুমে আসলো। হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসেছে, তাই তো এত তাড়াতাড়ি আসতে পেরেছে। ঋতু এসে একটা আহ ট্যাবলেট আর পানি গ্লাস এগিয়ে দিল নিহার দিকে। নিহা নিজেকে সামলে রেখে কোনো মতে পানির গ্লাস আর মেডিসিন নিয়ে খেয়ে নিল। ঋতু পানির গ্লাসটা টেবিলের ওপরে রেখে আবারও খাটে পা তুলে নেহার পেছনে বসে পড়ল। ঋতু, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলে বলো তো? সব সময়ের মতো এবারও সেরে যাবে। মুভ লাগিয়ে কি লাভ? আর কয়দিনই বা মুভ লাগাবো? হয়তো এখন মুভ লাগিয়ে রাতে আবার এমন দাগ হয়ে যাবে। তার চেয়ে বরং দাগগুলো নিয়েই থেকে যাওয়াই ভালো। কথাগুলো বলতে গিয়ে নিহার চোখ থেকে দুই ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঋতু পেছন থেকেও নিহার কান্না করার ব্যাপারটা বুঝতে পারল। ঋতু এবার আস্তে আস্তে নিহার পিঠে অজস্র দাগগুলো মুভ লাগিয়ে দিতে লাগলো। আহ, আস্তে লাগাও ঋতু, পিঠে জ্বলছে খুব। ও মা গো! ঋতু প্লিজ, ফ্যানটা চালিয়ে দাও, মুভ দেওয়াই খুব জ্বলছে পিঠে। আহ, আল্লাহ গো! নিহাকে ব্যথায় কোকাতে দেখে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও বসে পড়ল। তারপর আবারও মুভ লাগাতে লাগাতে বলল, ভাবি, তোমাকে একটা কথা কই। হুম, বলো।
ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলল, এত মায়ের সহ্য করে কেন এইখানে পড়ে আছো? কেন চইলা যাইতেছো না এই বাড়ি ছাইরা? তোমারে এই বাড়ির কেউ ভালোবাসে না, শুধু বড় সাহেব ছাড়া। কেন এত কষ্ট করতেছো কও তো? কি বলবো বলো? বাবা যে আমার অনেক ভালোবাসে। বাবার মতো মানুষটাকে ছেড়ে কি করে যায়? মানুষটা আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে। তাই শত কষ্ট মুখ বুজে সহ্য করে এই বাড়িতে পড়ে থাকি। হাই, সত্যি কি বড় সাহেবের জন্য পড়ে আছো নাকি অন্য কিছু? মানে, ছোট সাহেবকে ভালোবাসো? কি বলো তুমি এসব? যেটা জিজ্ঞেস করেছি ওইটা বলো। ছোট সাহেবকে ভালোবাসো? নিহা কিছুই বলো না, বরং চুপ করে রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা কি বলা উচিত নিহার জানা নেই। আর কি বা বলবে? এটা যে সে ওই মানুষ নামের অমানুষটাকে ভালোবাসে। কথাটা শুনলে ঋতু কি ভালো ভাববে? হয়তো ওকেই ছ্যাঁচড়া ভাববে। ঋতু ততক্ষণে মুভ লাগানো শেষ, তাই সে নিহার ব্লাউজের হুক গুলো লাগিয়ে দিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। নিহাও সোজা হয়ে বসলো। ঋতু নিহার দিকে তাকিয়ে আবারও বলল, আমি জানি তুমি ছোট সাহেবকে ভালোবাসো, আর তাই ওই ব্যাডারে ছেড়ে যাইতে পারতেছ না। বড় সাহেব তো বাহানা মাত্র। নিহা চমকালো ঋতুর কথা শুনে। ও কি করে বুঝলো যে জয়কে ভালোবাসে? হ্যাঁ, ঋতুর কথাই ঠিক। নেহা জয়কে অনেক ভালোবাসে। যদিও নেহা জানে যে জয়ের মনে অন্য কোনো ভালোবাসা, ওর জন্য কোনো ভালোবাসা নেই, আর কখনো হয়তো জন্মাবেও না। তবুও সে এই মানুষটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। যত যাই হোক, মানুষটি তো ওর স্বামী, আর প্রতিটি স্ত্রীরই উচিত স্বামীকে ভালোবাসা। নিহাও ভালোবাসে, তবে উচিত অনুচিতের কথা ভেবে নয়। যেই দিন প্রথম জয়ের ছবি দেখেছিল বাবার কাছে, সেই দিনই জয়কে ভালো লেগে যায় নিহার। আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কিন্তু কে জানতো এই মানুষটা ওকে নয়, অন্য কাউকে ভালোবাসবে। নিহার মনে পড়ে আছে সেই দিনটির কথা, যেই দিন ওদের বাসায় রাইহান সাহেব ওনার ছেলের প্রস্তাব নিয়ে গিয়েছিল। নেহা তখন উঠানে মায়ের সাথে টুকটাক কাজ করতে করতে কথা বলছিল। তখনই বাবা সহ রাইহান আঙ্কেল বাড়িতে ঢোকে। নেহাদের ঘরটা টিনের, তবে টিনের হলেও বেশ সুন্দর আর আকর্ষণীয়। রুমগুলোও কম নেই, রান্নাঘর সহ পাঁচটা রুম, আর ঘরের চারপাশে ব্যাপক জায়গা ফাঁকা রেখে ঘেরাও করে টিন দেওয়া। আর সামনের পেছনে চারপাশে ঘেরাও টিনের দেওয়ালটা দিয়ে ঘরের সামনে স্থির হয়েছে। আর ওখানে একটা দরজা দেওয়া, যেটাকে বলা চলে বাড়ির মেইন গেট দিয়ে রাইহান আঙ্কেল আর বাবাকে ঢুকতে দেখে সহজ সরল নিহা দৌড়ে বাবার সামনে যায়, বাবার কাছ থেকে বাজারের ব্যাগটা নেবে বলে। তবে রাইহান আঙ্কেলকে সালাম দিতে ভুল করলো না নেহা। হেসে রাইহান সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রাইহান সাহেব মুচকি হেসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি। আসুন ভেতরে আসুন, বলেই বাবার দিকে ফিরে হাতটা বাড়িয়ে দেয় বাজারের ব্যাগ নিবে বলে। মেয়েকে দেখে রফিক সাহেবও হেসে বাজারের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে রাইহান সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে থাকে। নেহা সব সময়ই এমনই করে। বাবা বাড়িতে ঢুকতেছে দেখলেই দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার হাতে যেটাই থাকুক সেটা নিয়ে নিবে। রফিক সাহেবেরও মেয়ের কাছে খুশি হয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ঘরের ভেতরে যান। আর আজও তাই হলো। রাইহান সাহেবকে দেখে নেহার মাও দ্রুত মাথায় কাপড় টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রাইহান সাহেব সামনে আসতেই নিহার মা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইজান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো আপনার? সেই যে ঈদের সময় আসলেন, আর তো আসলেনই না। রাইহান সাহেব হেসে বলেন, আর বলো না ভাবি, বিজনেসের জন্য একটুও সময় বের করতে পারি না, তাই আসা হয় না। ও আচ্ছা, আসেন ভেতরে আসেন, বলে নিহার মা ভেতরের দিকে যেতে লাগলো। নিহাদের ঘরের সামনে একটা খোলা বারান্দা আছে, যেটাতে শুধু ওপরে টিন দেওয়া আর চারপাশ খোলা। রফিক সাহেব এবং রাইহান সাহেব দুজনে এসে বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসলেন।
আর নেহা আর নেহার মা ঘরে ঢুকে গেল। তো বলো রায়হান, তোর কি খবর এখন? ভাবি, ছেলে মেয়ে সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোদের কি খবর বল? এই তো, আমাদেরটাও ভালো, কোনো মতে চলে যাচ্ছে। এরপর দুই বন্ধু মিলে আরো বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। দুজনের মাঝে গল্পের আসর জমেছে যেন। শত হলেও বন্ধু বলে কথা। অনেক দিন পর এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে দুজনেই কথার ঝুড়ি খুলে বসেছে। এর মধ্যেই নিহার মা ট্রেতে করে নিজের স্বামী আর রাইহান সাহেবের জন্য শরবত আর নাস্তা নিয়ে আসলো। নেন ভাইজান, শরবত নিন। বলতে বলতে নিহার মা সেখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল। হেসে বলল, তো ভাইজান, এখন বলেন, এতদিন পর কি মনে করে আসলেন? আমি তো মনে করছিলাম আমাদের ভুলেই গেছেন। রাইহান সাহেব শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলেন, আরে তেমন কিছু না ভাবি, আমি তোমাদের ভুলে যাব সেটা ভাবলে কি করে? হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু তাই বলে কি তোমাদের ভুলে যাব? সেটা আমার জীবন থাকতে হবে না। তবে এবার তোমাদের কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। রাইহান সাহেবের মুখে জিনিস নিতে আসার কথা শুনে নেহার বাবা মা দুজনেই অবাক হয়ে দুজন দুজনার দিকে তাকালো। নেহার মা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, কি বলেন ভাইজান, আমাদের থেকে একটা জিনিস নিতে এসেছেন মানে? আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের কাছ থেকে কি নিবেন? রাইহান সাহেব হেসে বলেন, আরে ভাবি, তুমি হয়তো জানো না, গরিবের ঘরে কিন্তু হীরা মুক্তা থাকে। তাই তো আমি সেই মুক্তো খুঁজে শহর থেকে এখানে চলে আসলাম। এখন তোমরা হ্যাঁ করলেই হয়। রফিক সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সিরিয়াস হয়ে বললেন, রাইহান, কি বলতে চাস পরিষ্কার করে বলতো। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। রাইহান সাহেবও এবার সিরিয়াস মোডে বসে বললেন, আগে বল, তোর কাছে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা চাইলে তুই না করবি না তো? কি চাস সেটা তো আগে বল। আর তুই তো ভালো করেই জানিস, তুই কিছু চাইলে সেটা আমি কখনো না করতে পারি না। সে যতই মূল্যবান কিংবা দামি জিনিস হোক, সেটা তো জানি, বাট এখনো দামি কিংবা মূল্যবান জিনিসের কথা আসছে না। এখানে তোর প্রিয় জিনিসটার কথা আসছে। আসলে রফিক, আমি চাই নিহা মামুনিকে আমার ঘরে নিয়ে যেতে। মানে? মানে হলো, আমি নিহা মামুনিকে আমার ছেলে জয়ের জন্য নিয়ে যেতে চাই। প্লিজ তুই না করিস না, বিশ্বাস কর, নিহাকে আমি আমার নিজের মেয়ের মতো করেই রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রাইহান সাহেবের কথা শুনে নিহার বাবা মা দুজনেই বড়সড় অবাক হলো। ওনারা কল্পনাও করতে পারেননি যে রাইহান সাহেব এমন কিছু বলবেন। তার উপরে রাইহান সাহেবরা শহরের মানুষ। নেহার মতো একটা গ্রামের মেয়েকে ওনার ছেলের জন্য নিতে চাইছে, কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না নেহার বাবা মায়ের। রফিক সাহেব অবাক হয়ে বলে ফেললেন, রাইহান, এসব তুই কি বলছিস? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাতে চাস মানে? কেন, তুই রাজি না? দেখ রাইহান, এখানে রাজি না রাজির কথা আসছে না, এখানে কথা আসছে ছেলে মেয়েদের। দেখ, তোরা শহরের মানুষ আর আমরা গ্রামের মানুষ, কিভাবে এটা সম্ভব? কেন, আমি কি গ্রামে মানুষ হইনি? আমিও তো গ্রামেরই মানুষ, শহরে গিয়েছি কয়েকদিনই বা হচ্ছে। রাহিয়ান, তুই বোঝার চেষ্টা কর, এখানে কথাটা আমার আর তোকে নিয়ে নয়, এখানে কথাটা নেহা আর তোর ছেলেকে নিয়ে। দেখ, তুই গ্রামের হলেও জয় তো আর গ্রামের না, ও হচ্ছে শহরের ছেলে, আর শহরের পরিবেশে সে বড় হয়েছে। এখন যদি নেহাকে ওর জন্য নিয়ে যাস, তাহলে হয়তো দুজনে মানিয়ে নিতে কষ্ট হবে। এমনও তো হতে পারে জয় এই বিয়েটা মানতে চাইবে না। তাই আমার মনে হয় তোর জয়ের জন্য শহরের কোনো মেয়েকে ঠিক করাটাই বেশি ভালো হবে। আর তাছাড়া জয়েরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। তুই বরং ওখান থেকে একটা মেয়ে ঠিক করে জয়ের জন্য, আমরা গিয়ে 1 সপ্তাহ ধরে না হয় তোর ছেলের বিয়ে খেয়ে আসলাম। আরে তেমন কিছুই না, প্লিজ তুই আমায় ফিরিয়ে দিস না। অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে,
তোর মেয়েকে আমার মেয়ে বানাবো বলে। তুই তো আমার জন্য অনেক করলি, এবার আমাকেও তোর জন্য কিছু করার সুযোগ দে। এরপর তিনজনের মাঝে বেশ কিছু সময় কথা বলাবলির পর অবশেষে বিয়েটা ঠিক হলো। রফিক সাহেবও বন্ধুর কথায় রাজি হয়ে গেলেন। আর রাজি না হওয়ারও উপায় নেই, কারণ বন্ধু কিছু চেয়েছে আর এটা না করার কোনো সাধ্য নেই রফিক সাহেবের। আর সবচেয়ে বড় কথা হলো উনি জয়কে চেনেন। জয় যথেষ্ট ভদ্র এবং ভালো ছেলে। রফিক সাহেবের সাথে কয়েকবার দেখা হয়েছে। অনেক সম্মান দিয়ে কথা বলেছে জয় তখন। কিন্তু রফিক সাহেব তখনও জানতেন না যে জয় ছেলে হিসাবে ভালো হলেও স্বামী হিসাবে অমানুষ। আর রাইহান সাহেবও তখন জানতেন না ওনার ছেলে ওনারই অগোচরে মদ, ক্লাব, পার্টি আর গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে সব সময়। উনি ভাবতেন জয় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় ব্যয় করে, কিন্তু ওনার ছেলে যে এতটা আল্ট্রা মডার্ন সেটা ওনার জানা ছিল না। রাইহান সাহেব চেয়েছেন জয়কে বিয়ে করিয়ে দিলে জয় আর বন্ধুদের সাথে মিলে সময় অপচয় করবে না। বউ এনে দিলে তখন সংসারমুখী হয়ে বাবার বিজনেসে হাত দিবে। আর সেই বউটা যদি নেহা হয় তাহলে ব্যাপারটা সোনায় সোহাগা। কারণ নেহা যথেষ্ট সুন্দর, ভদ্র, মার্জিত এবং পর্দাশীল। জয়ের জন্য ওকে নিয়ে গেলে মন্দ হবে না। সেই দিন রাইহান সাহেব আর রফিক সাহেব মিলে নিজেদের ছেলে মেয়েদের বিয়েটা পাকাপোক্ত করে ফেললেন। মেয়ে যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া শেষ হয়েছে, রফিক সাহেবও আর না করলেন না, কারণ গ্রামের মেয়েদেরকে এসএসসির ওপরে পড়ানো হয় না। আর সেখানে রফিক সাহেবের তো মেয়েটাকে ইন্টার অবধিই পড়িয়েছেন, সেটাই বা কম কিসের। তাই রায়হান সাহেবের সাথে মিলে 15 দিনের মাথায় বিয়ের দিন তারিখ ঠিক করে, অর্থাৎ 15 দিন পরেই বিয়ে। তবে সব ঠিকঠাক হওয়ার পরেও রফিক সাহেব আরো একবার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে ভুল করলেন না যে পরিবারের সবাই এই বিয়েতে রাজি হবে কি না। বিশেষ করে জয় এই বিয়েতে রাজি আছে কিনা। রায়হান সাহেব বন্ধুকে আশ্বস্ত করে বলেছিলেন যে ওনার ফ্যামিলির সবাই রাজি হবে। আর সবচেয়ে বড় কথা হলো উনি বলে সেখানে আহ, কেউ না করতে পারবে না। রফিক সাহেবও তখন নিশ্চিন্ত হয়েছিলেন। আর রায়হান সাহেব যেহেতু শহরের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, তাই নেহার কথা ভেবে আসার সময় জয়ের একটা ছবি নিয়ে আসলেন সাথে। ছবিটা রফিক সাহেবকে দিয়ে কানে কানে বলেছিলেন যেন নেহা না দেখে মতো করে নি- ওর বিছানায় এটা রেখে দেওয়া হয়। কারণ বাবা মা ছবি দেখাতে চাইলে হয়তো লজ্জায় নিতে চাইবে না। তাই রায়হান সাহেবও এই আইডিয়াটা, রফিক সাহেবও হেসে বন্ধুর সাথে সহমত জানালো। সেদিন রায়হান আঙ্কেল চলে আসলেন শহরে। আর বাবা রায়হান আঙ্কেলের কথা মতো ছবিটা নিহার অগোচরেই নিহার বইয়ের টেবিলের ওপরে রেখে আসে। কিন্তু ওনারা তিনজনের কেউই জানতোই না নেহা ওনাদের সব কথা শুনেছে। আসলে ওনারা তিনজনই যখন কথা বলছিলেন তখন নেহা দরজার আড়াল থেকে সব শুনেছে। সেই দিন রাতে নেহা যখন জয়ের ছবিটা দেখে তখনই নেহার মনে জয়ের জন্য একটা ভালো লাগা তৈরি হয়। জয় দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম আর সুন্দর। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন সৌন্দর্যের আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো রাজপুত্রের চেয়েও কম লাগছে না। এই সুদর্শন ছেলেটা ওর স্বামী হবে, সেটা ভাবতেই যেন নেহার খুশি প্লাস লজ্জা লাগছে। আর ওদের বিয়েটা যেহেতু আরো 15 দিন পর হয়েছে, তাই নেহা জয়কে নিয়ে ভাবতে ভাবতে জয়ের প্রতি ভালো লাগা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারল না। নেহা শুধু এতটুকুই জানতো জয়ের সাথে ওর বিয়ে হলে ও নাখোশ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মাকে ছেড়ে শহরে থাকতে কষ্ট হবে, কিন্তু এমন একটা মানুষকে স্বামী হিসাবে পেলে হয়তো বাবা মাকে ছেড়ে থাকাটা অসম্ভব হবে না। আর এমনিতেও একদিন না একদিন তো যেতেই হবে শ্বশুরবাড়ি, আজ না হয় কাল। প্রতিটা মেয়েকেই যেহেতু শ্বশুরবাড়িতে যেতে হয়, তাই তো আর বাবা মায়ের কাছ থেকে যেতে পারবে না, চাইলেও পারবে না।
তাই নিহা নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শক্ত করেছিল। তবে মুখে এইসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও নেহার মনটা যেন সবসময় ছোট হয়ে থাকতো। কারণ যে কখনো বাবা মাকে ছেড়ে একটা রাতের জন্যও কোথাও যায়নি, সে কিভাবে শহরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকবে? থাকতে পারবে তো ওখানে? মানিয়ে নিতে পারবে তো শহরের পরিবেশে? আচ্ছা, জয় কি ওকে তেমন করে ভালোবাসবে যেমন ও ভালোবেসে ফেলেছে? জয়ের মা আর বোন কেমন হবে? জয়ের মা ওকে মেয়ের মতো দেখবে তো? আর জয়ের বোন, সে কি ওকে বোনের মতো করে দেখবে? এইসব কথাই নিহা সবসময় মনে মনে ভাবতো। ভাবতে না চাইলেও যেন ভাবনায় চলে আসতো। যদিও স্বামী নামক মানুষটাকে ভালোবেসে নিহা ভুল ভুলে থাকবে ঠিক, কিন্তু চোখের সামনে ভাসলে যেন মুহূর্তেই বিয়ের টিয়ে এইসবের প্রতি অনীহা চলে আসে নিহার। বাবা মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, প্লিজ বাবা, প্লিজ, তোমরা আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরাই যেন আমার বাবা আর মা বোন সব। প্লিজ আমাকে বিয়ে দিয়ে তোমাদের থেকে পর করে দিও না। হঠাৎই কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে নিহার ধ্যান ভাঙে। ঋতু কাঁধে হাত দিয়ে রেখেছে। নিহা চাপা স্বরে প্রশ্ন করলো, কিছু বলবে? কিছু ভাবতেছো? ও কই, কও তো। আর কখন থেকে দেখছি তুমি চুপ করে আছো, কি ভাবছো? কিছু না। তোমার এমনি মনে হচ্ছে। ও, হঠাৎ করেই পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে নিহার। কে জানতো বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটি এখন চাকরানী হবে। বাবা মা মেয়ের শখ মেয়েকে শখ করে বড়লোকের ঘরে বিয়ে দিয়েছিল, মেয়েকে মেয়ে তাদের সুখে থাকবে বলে। কিন্তু কে জানতো নিয়তির এমন খেলা খেলবে। নিহার বাবা মা হয়তো জানেই না ওনাদের মেয়ে কেমন আছে। হয়তো ওনারা ভাবছেন মেয়ে ওনাদের বেশ সুখেই আছে। কিন্তু আফসোস, নিহা আর ঋতু কথা বলতে বলতে কখন যে আসরের সময় হয়ে গেছে বুঝতেই পারলো না। আসলে বেশি সময় ধরে গল্প করছিল তা কিন্তু নয়, মূলত এখানকার দিনগুলোই এমন, হালকা গরম আর হালকা শীতের মাঝামাঝি সময়। বলতে গেলে পুরোপুরি শীত আসার আগ মুহূর্ত। তবে শীত পুরোপুরি না আসলেও দিনগুলো যেন প্রয়োজনের চেয়ে ছোট হয়ে গেছে। এখানকার দিনগুলো এমন যে রাতে হালকা শীত পড়ে আর গরম লাগে। হয়তো কিছুদিনের মধ্যে শীত পুরোপুরি এসে যাবে। নেহা ঋতুর রুম থেকে নিজের রুমে চলে আসলো। আসরের আজান হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ে নেওয়া দরকার, নয়তো কখন দেখা যাবে চোখের পলকেই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। নেহা ওয়াশরুম থেকে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে লম্বা মোনাজাত করতে ভুল করলো না। আহ, আর লম্বা মোনাজাতের এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল সে। আজকাল নামাজে বসলে কেন যেন চোখের জল গুলো বেরিয়ে আসে বিনা বাধায়। নামাজের মধ্যেই চোখের জলগুলো আটকে রাখলে মোনাজাত কেন যেন আটকে রাখতে পারে না। মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় নেহা। জায়নামাজটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এখন রাতের জন্য রান্না করতে হবে। তার চেয়ে বড় কথা, এখন যদি শায়লা বেগম আর জেসিকে কফি বানিয়ে তাড়াতাড়ি রুমে দিয়ে না আসা হয়, তাহলে নিজেরা তো কথা শুনবেই, আবার হয়তো গায়ে হাতও তুলতে পারে। আর জয় আসলে সেটা জয়ের কানে তুলতেও সময় লাগবে না। তাই নেহা দ্রুত কিচেনে এসে 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসির রুমে দিয়ে আসলো। তারপর নিজের জন্য আর ঋতুর জন্য 2 কাপ চা করে দুজনে একসাথে খেয়ে নিল। কারণ সন্ধ্যায় আগে চাটা না খেলে নেহার মাথা ব্যথা করে। তাই যাই হয়ে যাক না কেন, চাটা ওর খেতেই হয়, আর সাথে ঋতুর জন্যও বানাই। ঋতুর সাহায্যের সন্ধ্যার একটু পরে নিহার রান্না শেষ হয়। যদিও শায়লা বেগম আর জেসি ঋতুকে কাজ করতে নিষেধ করে, কিন্তু ঋতু ওদের চোখ ফাঁকি দিয়ে নিহাকে হাতে
নিহার হাতে হাতে সাহায্য করে দেয়। সন্ধ্যা 7টার দিকে রায়হান সাহেব অফিস থেকে বাসায় ফেরে। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে ভারতীয় সিরিয়াল দেখছিলেন। রায়হান সাহেব সোফায় এসে বসলেই নেহাকে ডাকতে লাগলো, বউ। আর মেয়েকে যেন ওনার চোখেই পড়ল না। নেহা, নেহা, কি রে মা, কোথায় গেলি? রায়হান সাহেবকে ঘরে এসেই নেহা এমন ডাকতে দেখে শায়লা বেগম টিভি থেকে চোখটা সরিয়ে স্বামীর দিকে তাকালেন। রাগী গলায় বলেন, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমাদের কি চোখে পড়ছে না? মাথাটা খুব ধরেছে। আমাকে এক কাপ চা করে দিতে পারবে? তোমার কি মাথা ঠিক আছে? আমাকে চা করতে বলছো কোন যুক্তিতে? তুমি জানো না আমি কিচেনে যাই না? আমি ভালো করেই জানি সেটা। তোমরা মা মেয়ে, আর আমার নবাবের বেটি। তোমরা কিচেনে যাবে কেন? কিচেনে যাওয়ার জন্য তো আমি কাজের মেয়ে রেখেছি। কিচেনে গেলে তো তোমাদের গায়ে ফোস্কা পড়ে। যত সব। কিছু বললে যখন করতে পারবে না, তাহলে আগ বাড়িয়ে অধিকার দেখাতে এসো না। যা করছো তাই করো। ওই যে দেখো, আরেক নবাবজাদি হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। কখনো না জানি মুখ দিয়ে মশা ঢুকে যায়। মেয়েটাকে তো ভালো কিছু শিখালোই না, উল্টো নিজের সাথে সাথে আরো গোল্লায় নিয়ে যাচ্ছে। এবার অন্তত মেয়েকে কিছু শেখাও, নয়তো দেখা যাবে শ্বশুর বাড়ি গিয়ে আবারও নতুন করে ফিরে আসতে হবে। অনেক হয়েছে। আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। তোমার ভাবতে হবে না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, যার ঘরে হাজারটা চাকর চাকরানি থাকবে। আর আমার মেয়েকে কিছুই করতে হবে না। তুমি এই সব নিয়ে মাথা ঘামিও না। রায়হান সাহেব তাচ্ছিল্য হেসে বললেন, সেই আশাতেই থাকো। তখনই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে আসলো নেহা। রায়হান সাহেবের সামনে এসে অপরাধীর গলায় বলল, সরি বাবা, আমি আসলে কোরআন শরীফ পাঠ করছিলাম তো, তাই পৃষ্ঠাটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার কি লাগবে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রায়হান সাহেব মুচকি হাসলেন, বললেন, ধুর পাগলি, এভাবে মাথা নিচু করে কথা বলছিস কেন? আমি কিছু মনে করিনি। তোকে দেখছিলাম না, তাই ডাকছিলাম। আমার কিছু লাগবে না, আয় এখানে বস আমার পাশে। না বাবা, আমি এখন বসবো না। আপনি বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। তারপর না হয় বসবো আপনার পাশে। রায়হান সাহেব আবারও হাসলেন। হাসিটা বজায় রেখেই বলেন, থাক মা, তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না। আমি ঋতুকে করে আনতে বলবো। তুই বরং বস এখানে। হারে বাবা, কিচেনে গেলে কি হয়েছে? সব সময় তো আর কিচেনে যাই না। তোমাদের জন্য চা করতেই তো শুধু যাই। কিচ্ছু হবে না। তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাও। রায়হান সাহেব বসা থেকে উঠে নেহার সামনে গিয়ে নেহার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি। তবে হ্যাঁ, সাবধানে যাস। এই বলেই রায়হান সাহেব হেসে উপরে নিচের রুমে চলে গেলেন। আর নেহাও মুচকি হেসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে। এই বাড়িতে উনিই একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই নেহাও এই মানুষটাকে নিজের বাবার মতোই ভালোবাসে। আসলে রায়হান সাহেব বিয়ের পরের দিনই কড়া আদেশ দিয়ে বলেছিলেন নেহাকে ও যেন কিচেনে না যায়। শায়লা আর জেসি যেমন কিচেনে যায় না, তেমনি ও যেন কিচেনে যাওয়ার দরকার নেই। কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয়। কিন্তু রাইহান সাহেব তো আর জানেই না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পরের দিনই নেহার স্থান কিচেনে করে দিয়েছে। অর্থাৎ বিয়ের পরের দিন থেকেই ঘরের সম্পূর্ণ কাজ ওরা নেহার উপরেই চাপিয়ে দিয়েছে। আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নেহার কোনো কাজে সাহায্য না করে। ঋতুকে তখন এই বাড়িতে আনা হয়নি, কাজের মেয়ে ছিল অন্য আরেকজন। তাই নেহা একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হতো। যার ফলে রায়হান সাহেবের মনে হয়েছে
কাজের মেয়েটি ফাঁকি দিতে শিখে গিয়েছে, আর তাই উনি বিয়ের ১ সপ্তাহের মধ্যে ঋতুকে এই বাসায় কাজের জন্য নিয়ে আসে। ঋতুও আনার সাথে সাথে শায়লা বেগম আর জেসির সাথে মিলে নেহাকে কাজে সাহায্য করতে না বলে দেয়। কিন্তু ঋতু বরাবরই নেহার ভক্ত। কেন যেন প্রথম দিন থেকেই নেহাকে ওর ভালো লেগেছে। তাই শায়লা বেগম আর জেসির অগোচরেই নেহাকে সে সাহায্য করে। তবে ঋতু এইসব অনেকবারই রাইহান সাহেবকে বলতে চেয়েছিল, কিন্তু নেহার জন্য বলতে পারেনি। নেহা বরাবরই ওকে বাধা দিত, তাই ঋতু এখন আর কিছু বলার চেষ্টা করে না। রাইহান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে নেহা চা নিয়ে গিয়ে রাইহান সাহেবের পাশে বসে। এরপর শ্বশুর আর বৌমা দুজনে দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে। ওদের গল্প দেখে শায়লা বেগম আর জেসি দুজনেই রাগে গা জ্বলছে। না পারছে এসব দেখতে, আর না পারছে এসব সহ্য করতে। তাই মা মেয়ে দুজনেই রাগে ফুঁসছে ফুঁস করতে করতে ওপরে চলে গেল। রাইহান সাহেবও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা ছাড়া ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। বাবা, ওনারা চলে গেল। ভালো হয়ে গেছে, চলে গেছে। এখন আমরা বাবা মেয়ে মিলে আরো ভালো করে গল্প করব। ভালো হচ্ছে না? নেহা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। রাত ১০টা। রাইহান সাহেব, শায়লা বেগম, জয় আর জেসি সবাই একসাথে খাবার টেবিলে বসেছে, শুধু নেহা ছাড়া। জয় যতই বেপরোয়া চলাফেরা করুক না কেন, রাত ১০টার আগেই বাসায় ফিরে আসে। কারণ বিয়ের রাতেই রাইহান সাহেব ছেলেকে কড়া আদেশ দিয়ে বলেছেন, রাত ১০টার আগে সে যদি বাসায় না ফিরে আসে তাহলে পরের দিন আর বাড়িতে ঢুকতে পারবে না। আর জয়ও জানে বাবা যেটা বলে সেটা করে, তাই সেও বাবার ভয়ে রাত ১০টার আগেই বাড়িতে ফিরে আসে। সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিতে ব্যস্ত, তখনই রাইহান সাহেব বলেন, কিরে মা, তুই খাবি না? আয় বস। না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আপনি তো জানেনই না আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না। আপনি তো জানেনই, তাই আমি ঋতুর সাথে বসে খাবো, আপনারা খেয়ে নিন। কি যে বলিস মা, বিয়ে হয়েছে ১ বছর হলো, আর এই ১ বছরে আমাদের সাথে একদিনও বসে খেলি না। টেবিলে বসে খেতে কি প্রবলেম আমি বুঝি না। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিস। আচ্ছা বাবা। এরপরই সবাই খাবার খেতে লাগলো। জয় খাবার টেবিলে কোনো কথা বলে না, তাই এখনো কোনো কথা বলছে না, বরং চুপচাপ খাচ্ছে। বাবার সামনে এমন ভাবে থাকে সে, যেন ওর মতো ভালো ছেলে আর একটাও নেই। তাই রাইহান সাহেবও জানে না ছেলের ওনার কতটা অধঃপতনে গিয়েছে। রাইহান সাহেব মনে করেন, স্ত্রী আর মেয়ে নেহাকে একটু অপছন্দ করলেও জয় নেহাকে অনেক ভালোবাসে, কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নেহার সাথে খারাপ ব্যবহার করতে দেখেননি উনি। আর সবচেয়ে বড় কথা হলো, জয় বিয়ের সময়ও কোনো অমত করেনি। বাবার কথা বিনা বাক্যে রাজি হয়ে গেছে। এমনকি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে এ, সে পছন্দ দেখতেও যায়নি। তাই রাইহান সাহেবের ছেলের প্রতি অনেক বিশ্বাস। উনি নিশ্চিত যে জয় নেহাকে অনেক ভালোবাসে। হয়তো এখনো একটু বেপরোয়া চলাফেরা করে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রাইহান সাহেব তো জানেনই না ওনার ছেলে নেহাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হয়তো নেহা। জয় যে এই ১ বছরে প্রতিদিনই নেহার গায়ে হাত তুলেছে, সেটা রাইহান সাহেবের অজানা। হয়তো কখনো জানবেই না। নেহা কখনো বলে না, বরং সব সময় রাইহান সাহেবের কাছে জয়ের প্রশংসা করে। রাইহান সাহেব সব সময় নেহাকে জিজ্ঞেস করে জয় ওকে কোনো রকম কিছু বলে কিনা, দুজনের মাঝে সব ঠিক আছে কিনা। নেহা বরাবরই মিথ্যা বলে। এই তো কিছুদিন আগেও রাইহান সাহেব নেহাকে রুমে ডেকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে জিজ্ঞেস করছিলেন, নেহা মা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? আমি জানি শায়লা আর জেসি তোকে একটু অপছন্দ করে, তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে। তারপরেও বলছি, তোর আর জয়ের মধ্যে সব ঠিক আছে তো মা? তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো? কারণ একটা মেয়ের শ্বশুর বাড়িতে তার সবচেয়ে আপনজন হলো তার স্বামী।
শ্বশুরবাড়ির বাকি মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামীটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব গোল্লায় যাক। তাই জিজ্ঞেস করছি, জয় তোর সাথে কেমন বিহেভ করে মা? মিথ্যা বলবি না আমায়। রায়হান সাহেবের কথাগুলো শুনে নেহা মনে মনে তাচ্ছিল্য হাসল। নেহা জানে এখন এই মানুষটাকে মিথ্যা বলতে হবে, কারণ মানুষটা অনেক আশা করে ওকে ওর ছেলের বউ বানিয়ে এনেছিল। ওনারই বা কি দোষ? উনি তো আর জানেন না ওনার ছেলে ওনার সামনে ভালো হওয়ার নাটক করে। উনি তো এটাও জানেন না ওনার স্ত্রী আর মেয়ের আচরণে নেহা যতটা কষ্ট পায় তার চেয়েও দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে। এমন একটা দিন নেই যে জয় ওর শরীরে হাত তোলেনি। কখনো কখনো তো সকালে রাতে দুবার জয়ের হাতে মার খেতে হয়েছে নেহার। তবে সবটাই রায়হান সাহেবের অজানা, কারণ রায়হান সাহেবের সামনে জয় নেহার সাথে এমন বিহেভ করে যেমন জয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নেহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? আমি কিছু জানতে চেয়েছি, তোর সাথে কি জয় কোনো রকম খারাপ ব্যবহার করে? যদি সেও শায়লা ও জেসির মতো আচরণ করে তাহলে আমাকে বল, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করব। প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব। বল মা। বাবা, আপনি এইসব কি বলছেন? জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে? জয় আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে না। ও তো আমাকে ভালোবাসে, আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তার মানে তুই খুশি আছিস তো মা? তুই জয়ের সাথে ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার জন্য আপনি একদম টেনশন করবেন না। জয় আমাকে ভালোবাসে, আর আমার সাথে খারাপ ব্যবহার করবে না। করবে কি, উল্টো মা আর জেসি একটু খারাপ আচরণ করে বলে আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে একদিন। জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। আর জয় যদি আমাকে কোনো কষ্ট দিত, আমি তো সবই আগে আপনাকে বলতাম, তাই না? হুম, সেটাই। যাক, শুনে নিশ্চিত হলাম। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নেহা টেবিল গুছিয়ে সেও ঋতুর সাথে কিচেনে বসে খেতে বসলো। খাওয়ার মাঝে হঠাৎই ঋতু বলে উঠল, ভাবি, এখনো কি ব্যথা একটু কমেছে? নেহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু, এখন একটু কমেছে। মনে হচ্ছে ঘুমাতে গেলে আবার ব্যথা লাগবে না তো? কি জানি, লাগলেও কিছু করার নেই। এই নাও, ভাত খাওয়া হলে ঔষধগুলো খেয়ে নিও। নেহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর গ্যাসের মেডিসিন দিয়ে বলল ঋতু। নেহা হালকা হেসে বলল, আরে তুমি আবার এইসব আনলে কেন? এমনিতেই ঠিক হয়ে যেত, আর মেডিসিন ছাড়া বিকালেই তো খেলাম। তারপরেও এখন আবার খেতে হবে? এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাবে কি করে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর আসবে কেন? আমার ঘুম আসলে খবরই থাকে না। এই জন্যই তুমি বুঝতে পারো না। তোমার হয়তো রাইতে জ্বর আসে, হয়তোবা, কে জানে। আচ্ছা, এখন কথা না বলে খেয়ে নাও তো। একটু পর ঋতু আর নেহা দুজনে খাবার শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। নেহা রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আসছে। নেহার আর বুঝতে বাকি হলো না যে জয় ব্যালকনিতে মদ আর সিগারেট দুটো একসাথে খাচ্ছে, কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেইন দরজায় আহ, ছবি রায়হান সাহেবের কাছে থাকে। বাড়ির মেন দরজার চাবিটা রায়হান সাহেবের কাছে থাকে। জয় রাতের খাবার খেয়ে আর বাইরে যেতে পারে না, তাই ঘরে বসেই নেশা নিবারণ করে। আর নেহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নেহাও কখনো বলে না রায়হান সাহেবের কাছে। তবে জয়ের মারের ভয়ে বলে না, কিন্তু তা নয়। নিহা রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করেই জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকে বের করে দিবে।
তখন সেটা আরো বেশি খারাপ দেখাবে। অর্থাৎ তবে আশ্চর্যের বিষয় হলো, জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না, অর্থাৎ মাতাল হয় না। পুরো এক বোতল মদ খেয়েও একদম ঠিকঠাক থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নেহাও যেন মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিনই অতিষ্ঠ। না কিছু বলতে পারে আর না তো কিছু করতে পারে। কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে, সেটা নেহা খুব ভালো করেই জানে। বিয়ের প্রথম রাত তো নেহা গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিয়েছিল। তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যাসের দাস, তাই নেহাও অভ্যাস হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নেহা বলেছিল এইসব ঘরে না খাই যেন। তবে এর একটা কথার বিনিময়ে জয় সেদিন নেহাকে জুতা দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে আমার ঘরে মদ খেতে বারণ করছিস? আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে 10টার আগে ঘরে আসতে হয়, তার উপরে খাবার খেয়ে একটু বাইরেও যেতে পারি না। তুই জানিস আমি আগে কয়টায় বাড়ি আসতাম? 12টা 1টার দিকে। আর এখন বাড়িতে আসতে হয় রাত 10টার আগে। শুধু তোর জন্য এই সব হয়েছে। আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ঘরে বসেই মদ খাবো। তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখনো আমার সামনে আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না। একটা কথা কান খুলে শুনে রাখ, সব সময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ড ইট। সেই দিনের পর থেকে নেহা আর কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। সে যত যার মতো থাকুক না কেন, সে কেন শুধু শুধু এইসবে নাক গলাতে যাবে? নেহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো করে নিচে বিছানা করে শুয়ে পড়ল। কিন্তু শুতে গিয়েই তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলেই যেন শরীরের ব্যথাটা চাড়া দিয়ে ওঠে। কাল রাতের পর আর সকালের মাড়গুলো যেন সোজা হয়ে শুতেই পারছে না। পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পাশ হয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার উপরে ইদানিং নিচে থেকে ঠান্ডাও ওঠে, যার ফলে নেহার রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত শীত অনুভব হয়। আর কাঁথাটা গায়ে দেয়, সেটা একদমই পাতলা, যার দরুন শীতটা নেহার আরো বেশি লাগে। নেহা শোয়া থেকে কয়েকবার ব্যালকনির দরজার দিকে উঁকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোরে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে, নাকি বললে আবার মারধর করবে? কিন্তু না বললেও তো উপায় নেই। নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমাতেও পারি না। আর তার উপরে শরীরের ব্যথা, কি করব আমি? ওনাকে কি বলা উচিত, নাকি না বলাটাই শ্রেয়? নেহা যখন এইসব সাত পাঁচ ভাবছিল, তখন ব্যালকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভিতরে এসেছে। জয় এক নজর নেহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। নেহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে যে আজ নেহা একটু অবাকই হয়েছে। আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা না বলে ব্যালকনি থেকে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পরই রুমে আসে। যেন আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নেহা বেশি কথা সময় দিল না, বলল, এই যে শুনছেন? জয় ভুরু কুঁচকে তাকালো নেহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল, না বল। নেহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গিলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে থাকতে কষ্ট হচ্ছে। রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি
পুরো কথাটা শেষ করতে পারল না নেহা। তার আগেই এই রাগী স্বরে জয় বলে উঠল, তার মানে তুই এখন বলতে চাইছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি কোনোদিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই। আমার পাশে শোয়ার মতো কি যোগ্যতা আছে, হ্যাঁ? তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশের বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়েছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টিত পড়ছে না। শীত আসলে তার জন্য একার আসবে না, আমাদের জন্যেও আসতো। কই, আমার তো কোনো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত এত চলে যেতে বলি, চলে যাইস না। উল্টো সব সময় এই দেখবো চোখের সামনে এসে ঘ্যানর ঘ্যানর করছে। কথাগুলো বলেই জয় ওই পাশ ফিরে শুয়ে পড়ল, আর নেহা সেভাবেই হয়ে বসে রইল, জয়ের দিকে তাকিয়ে রইল। কথাগুলো বলেই জয় ওই পাশ ফিরে শুয়ে পড়ল, আর নেহা সেভাবেই হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই টুপ করে দুফোঁটা চোখের জল কোনা বেয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয়ই তো বলেছিল, কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেললো যে এতগুলো কথা শুনিয়ে দিল? ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা। কিন্তু জয় ওকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্তও দিল না। নিহা আর কিছু না বলে পাতলা একটা কাঁথা গায়ে জড়িয়ে এক পাশ ফিরে শুয়ে পড়ল, আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাঁদতে পারে না, নীরবে চোখের জল ফেলতে হয়। নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কেন ওর সাথেই এমন হলো? কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতে পারে না, কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে সে হয়তো এই রুমের জায়গাই হবে না তখন, হয়তো তখন ব্যালকনিতেই ছুঁড়ে মারবে। তাই নীরবেই চোখের জল ফেলে সে। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নেহার, চোখের জলে বালিশ ভিজিয়ে। কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নেহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নিহার এটা রোজকার অভ্যাস, সকাল হলেই ঘুম থেকে অটোমেটিকই উঠে যায় সে। এই বাড়িতে আসার পর থেকেই প্রতিদিনই ৫টা বাজতেই উঠে যায়। শুধু কালকেই উঠতে একটু লেট হয়েছে নিহার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নেহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নেহা কিচেনে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ ৮টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রাইহান সাহেবের কড়া আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ, আর তা না হলে সবাই সকাল ৮টায় নাস্তার টেবিলে থাকা চাই। তাই সবাই রাইহান সাহেবের ভয়ে ৮টা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির হয়। তবে আশ্চর্যের বিষয় হলো রাইহান সাহেব এখনো জানেন না নেহা ওনার ঘরের সার্ভেন্ট হয়ে গেছে। নেহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রাইহান সাহেবের অজানা। উনি তো মনে করেন ঋতুই বাসার সব কাজ করে, নেহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নিহা আর ঋতু মিলে ৭:৩০টার আগে ব্রেকফাস্ট রেডি করে ফেলল। এখন শুধু ডাইনিং এ নিয়ে রাখা বাকি। সেই ৮টা বাজার ১০ মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে, আর জগিং থেকে এসে যদি বিছানা গোছানো না দেখে তাহলে আবারও নেহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আর যাই খারাপ দিক থাকুক না কেন, ওর একটা ভালো দিক হলো ও সকাল সকাল ওঠা। জয় ৬টা বাজতেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানিক বাগানের দিকে গিয়ে এক্সারসাইজ করে নেয়, আর এটা ওর নিত্যদিনের রুটিন। হয়তো রোজকার এক্সারসাইজ করে বলেই এই বডিটা এত ফিট। নেহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটপট বিছানাটা গুছিয়ে নিল। ৭টা ৪৫ বাজে।
আর তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে। টেবিলে নাস্তা সাজাতে হবে, তাই নিহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবা আসার টাইম হয়ে গেছে। টেবিলে নাস্তাগুলো নিয়ে যেতে হবে। তুমি আমাকে একটু এগিয়ে দাও, আমি রেখে আসি। নিহার কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিং এ নাস্তাগুলো রেখে আসলো। ৮টা বাজতেই সবাই ডাইনিং এ এসে বসলো। শুধু নেহা ছাড়া। নেহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতে জয়ের পাশে দাঁড়ালো নেহা। জয় প্লেটের দিকে তাকিয়ে আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যেকোনো একটা ভাজি। নেহা যেন যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসটায় থাকা সব পানি জয়ের শার্টের ওপরে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল! বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নিহা তো রীতিমতো ভয়ে শুকনো ঢোক গিলছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই যেন পুরো শরীর কাঁপছে। নিহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বলেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগী চোখে একবার নিহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো, তারপর রাগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল, পানিগুলো আমার গায়েই ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না? কাজ আমার শার্টটা পুরো ভিজিয়ে দিল। এখন আবারও আমাকে রুমে চেঞ্জ করতে হবে। বাকি কথা শেষ করতে পারল না জয়, তার আগেই ওর থেকে ২টা গুণ ধমক দিয়ে উঠল রাইহান সাহেব, স্টপ দিস ননসেন্স! কি হচ্ছে এটা কি জয়? নেহা কি না দেখেই তো পানিটা ফেলে দিয়েছে? তাই বলে তুই ওকে এমন ফেলে দিয়েছিস? এমনি ফেলে দিয়েছে তাই বলে তুই ওকে এমন করে ধমক দিবি? ও তো আর ইচ্ছে করে ফেলেনি, ভুলবশত হাতে লেগে গিয়েছে। তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বল ওকে। ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলেছি নেহাকে, সে সরি। রাইহান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। ওকে কিনা নেহাকে সরি বলতে হবে? নো নেভার! এই ছোট লোককে সে কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে আজ বাবার কথা শুনবো না সে, তবুও সরি বলবে না। কি হলো, কথা কানে যায়নি? বলছি সরি। থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে। সরিটা তো আমার বলা উচিত। আপনি শুধু শুধু ওনাকে ধমকাচ্ছেন। আমার অসাবধানতার কারণেই এমনটা হয়েছে। আপনি ওনাকে কিছু বলবেন না। নিহার কথায় রাইহান সাহেব আপত্তি করে বলে, তোর কোনো দোষ নেই মা, ভুল তো মানুষেরই হয়। তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলে এমন করবে? ওকে সরি বলতে হবে, নয়তো প্লিজ বাবা, আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার। উনি কেন আমাকে সরি বলবে? বরং আমি ওনার কাছে সরি। আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারল না। উনি রেগে উঠলেন। তুমি কেমন মানুষ শুনি? নিজের ছেলেকে সাপোর্ট না করে বাইরের মানুষকে সাপোর্ট করছো। একে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, আর তাই এখন তুমি আবার ওর হয়েই ছাপাই গাইছো? ও তো বলছে ওর দোষে পানিটাই পড়েছে, তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো ওর বলা উচিত। কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগী চোখে নিহার দিকে তাকালেন। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, অথচ কিন্তু সরি শব্দটা এখনো মুখ থেকে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো ছেলেকে। শায়লা! রায়হান সাহেবের ধমকে উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেওয়ার কি আছে, হ্যাঁ? আমি তো জাস্ট সরি বলতে বলেছি, পায়ে তো আর ধরতে বলছি না। কি হলো? শাশুড়ির কথায় নিহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতে যাবে, তার আগে জয় হেসে বলে উঠল, আহ মম, তুমি শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলেছে, আমার এমন রাগ করা উচিত হয়নি নেহা। আই এম সরি। আমার আসলে এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রাইহান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কঠোর বেরিয়ে আসছে। জয় এসব কি করছে? ও কিনা এই গেঁয়ো মেয়েটাকে সরি বলছে! শায়লা বেগম আর জেসি যেন এটা হজম করতে পারল না। মা মেয়ে দুজনেই যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় বাঁকা হাসলো। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে। ওরা তো জানেও না জয় কোন ধাতুতে গড়া।
রাইহান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। আর যাওয়ার সময় নেহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নেহাও জানে জয় কেন ডেকেছে ওকে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটাও বুঝতে দেরি হলো না। তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পেছনে পেছনে যেতে লাগলো। নেহার হাত পা বরাবরের মতোই কাঁপছে। কে জানে জয় এখন কি করবে ওর সাথে। আমি জানি এখন উনি আমাকে বাঁচাও। কথাগুলো ভাবতে ভাবতেই নেহার রুমে এসে ঢুকলো। আর রুমে ঢুকেই নিহা বড়সড় একটা ঢোক গেল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়েও শতগুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয় হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে। হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নিহা লজ্জায় ওর দিকে তাকাতে পারত না। কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলেই গেছে। টলমলো চোখে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় তাচ্ছিল্য করে বলল, "আরে ম্যাম সাহেব, এসেছেন তাহলে? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম।" বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে নেহার দিকে এগিয়ে আসলো। নেহার সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতেই নিহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নিহা যেন এখনই কান্না আসছে ভয়ে। "প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। সবসময় সাবধানে কাজ করব। আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন।" কথাগুলো বলছে আর কাঁদছে নিহা। যদিও নিহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না। কারণ এর আগেও অনেকবার নিহা জয়ের পা ধরেছে যেন তাকে শাস্তি না দেওয়া হয়। কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ের পরিচয় দিয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। হঠাৎই নিহার চুলের মুঠি ধরে এক টানে নিহাকে তুলে দাঁড় করালো। তারপর তাচ্ছিল্য হেসে বলল, "তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলেই আমি তোকে ছেড়ে দিব? মোটেও না। তোর জন্য আজ আমি ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধু তোর জন্যই আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে। তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তাই তো আজ বেল্ট না দিয়ে ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আঘাতের মারগুলো তোর সারা জীবন মনে থাকে।" বলেই নিহার গায়ে এলোপাতাড়ি আঘাতগুলো করতে লাগলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার ওপরে পশুর মতো আঘাত করছে। নিহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই আগের মারের ব্যথাগুলো এখনো কমেনি। তার উপরে আজকের মার। নিহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরটাকে তারের আঘাত থেকে বাঁচাতে চাইছে। তুই আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল করে দিয়েছিস। কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলেছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আসবি না। তুই বুঝিস না? আমার তোকে সহ্য হয় না। তারপরেও কেন আমার চোখের সামনে ঘুরঘুর করিস, হ্যাঁ? বল, কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস। কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে যাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটিং এ যাওয়ার জন্য কিনে এনেছি। আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলি। তোকে তো আজ আমি তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই জয় নিহার চুলের মুঠি ছেড়ে নিহার পেটে সজোরে একটা লাথি দিল। লাথিটা এত জোরে ছিল যে নিহা তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নিহা। সাথে সাথে কোকিয়ে উঠল, "ওহ মা গো!" নিহার এত আর্তনাদে কিন্তু জয়ের কোনো ভাবান্তর হলো না। বরং সে তেতে গিয়ে নিহার পাশের ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে চেঁচিয়ে বলল, "শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে ১০০ বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকে চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাহবুদ জানে। তোদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা, হাজারো কথা বলেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আর ছোট বোনটাও পর্যন্ত ড্যাডির কাছে বকা খেয়েছে। ফার্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খায়, তাহলে তোকে গলা টিপে মারতে আমি দুইবারও ভাববো না। প্রতিদিন মার খেয়েও কেন যে এখনো পড়ে আছিস সেটাই আমার বুঝে আসে না। যত সব ফাউল কোথাকার। লাইফটাই পুরো জাহান্নাম বানিয়ে দিল।
কথাগুলো বলেই জয় নেহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নেহা সেখানেই পড়ে রইল। প্রতিদিনের মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন বসার চেষ্টা করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজকের মারটা একটু বেশি হয়ে গেছে। বাবা মা দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে, দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিবে, আর দিয়েও ছিলে। তবে রাজপুত্রকে নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া বলতে কিছুই নেই। তবে তোমাদের কোনো দোষ নেই। তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যে মানুষটার অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য একটুও দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরেছি আমি শুধু মরীচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরো কিছু টুকটাক কাজ করার পর যখন দেখলো নেহা আসছে না, তখন ঋতুর মনে খটকা লাগলো জয়ই তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিহার রুমের দিকে হাঁটা ধরলো। আর মনে মনে ভাবতে লাগলো নিহা ভাবি এখনো আসছে না কেন। ছোট ছোট সাহেব তো আবারও কখন চলে গেছে, না জানি আবার কি হয়েছে। ঋতু মনে মনে এসব ভাবতে ভাবতেই নিহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নিহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলেই দৌড়ে নিহার পাশে গিয়ে বসে পড়লো। ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আছো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতামই এমন কিছু হবে। বিছানায় শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আছে। উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না এসব। আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ রোজ মারগুলো আর সইতে পারছি না। ভাবি এইসব কি কইতেছ? এমন কইতে নেই, খবরদার এমন কথা কইবা না। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। তুমি এক কাজ করো, ওইখানে আলমারির পাশে দুইটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও তো নিচে। নিহার কথা শুনে ঋতু যা বোঝার বুঝে গেল, তাই আর কোনো প্রশ্ন করলো না। মাদুরটা বিছিয়ে নিহাকে ধরে মাদুরে শুইয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপুড় হয়েই শুয়েছে নিহা। কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচন্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে এভাবেই থাকো, আমি মুভ লাগাই আনতাছি। বলেই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহা কোনো রকমে প্রত্যুত্তর না করে সেভাবেই শুয়ে রইল। একটু পরে ঋতু মুভ নিয়ে আসলো। তারপর ব্লাউজের হুকগুলো খুলতে আঁতকে উঠল। কারণ নিহার কোমর থেকে শুরু করে মাথার ঝুঁটি পর্যন্ত পুরো পিঠে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ নেহার হাতের দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎই হাতের দিকে চোখ যেতেই ঋতু আরো বেশি অবাক হলো। দুই হাতে প্রচন্ড রকম দাগ হয়ে গেছে। নিহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুর যেন চোখগুলো জল চলে আসলো। নিহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নিহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নিহার পিঠে মুভ স্পর্শ করতে নিহা মা গো বলে বালিশের কাভার খামচে ধরলো। হয়তো আঘাতগুলো স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমাকে এত করে কই এই বাড়ি থেকে চইলা যাও। কেন পড়ে আছো এইখানে? কেমন পশুর মতো মারছে? এইভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউকে মারে না। পুরো পিঠ লাল হয়ে গেছে। কেন যে আমার কথা শোনো না? মীরা না টিয়া, ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান ভারী করছে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে। বাদ দাও এসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো। যাও, গিয়ে খেয়ে নাও। আর আমার খাওয়ার কথা চিন্তা করতেছো? তুমি তো কিছু খাও না এখনো পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তলপেটে ভীষণ ব্যথা করতেছে। তার মানে পেটেও মেরেছে? দেখি এদিকে ফেরো তো। আরে না, পেটে মারেনি, এমনিতেই ব্যথা করতেছে। তুমি বরং যাও, গিয়ে নাস্তাটা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না।
আমি এখন ঠিক আছি। আমার জন্য তোমার টেনশন করতে হবে না। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নেহার পাশে এসে বসতেই নেহা বলে উঠল, ঋতু তুমিও না, আমি তো বলেছি আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপরও তুমি শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করছি উঠে বসতে। অল্প করে হলেও খাইয়ে লও। আমি ঔষধ নিয়ে আসছি। খাবার না খেলে ঔষধ খেতে পারবা না। বলেই ঋতু নিহার ব্লাউজের হুকটা খুলে দিয়ে শাড়িটা ঠিক করে বসতে সাহায্য করলো। ঋতুও উঠল। নাস্তাটা শেষ করে ঋতু নিহাকে ঔষধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেলে নিহা আবারও শুয়ে পড়ল। নিহা 2 ঘন্টা মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে আসলো। রান্নাঘরে আসতেই ঋতু বলল, ভাবি, একদম কিছুতে হাত লাগাবা না। যেভাবে বসে আছো ওইভাবে বসে থাকো। মানে হাত না লাগালে কাজ করবে কি করে? রান্না করতে হবে না? তোমার কিছুই করতে হবে না, আমি সব করে নেব আজ। তুমি শুধু বসে বসে আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমাকেও করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমি তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতেই সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? কোনো কোনো কিন্তু না। তুমি একদম চুপ করে বসে থাকো। নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসেই রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু না। ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে। আর কিছু সময় পরেই তো মাগরিবের আজান দিবে। অজু বানিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথেই নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নিহা একেবারে উজু করে ওয়াশরুমে বের হয়ে গেল। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নিহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করলো। নামাজ পড়ে নিহা আর রুমে বসে থাকলো না। রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নেহাকে আসতে দেখে বলল, ভাবি ঘুম ভাঙছে? হুম, আসরের সময় পেরিয়ে গেছে, তুমি আমাকে ঘুম থেকে কেন ডাকোনি? আসরের নামাজ সহ এখন একসাথে পড়তে হয়েছে। শরীরটাও ম্যাজম্যাজ করছে। আমি ইচ্ছে করেই ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খেলে ঘুম হয়। তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হবে না। এই জন্যই তো রুমে গিয়ে তোমাকে ঘুম দেখে ফেরত আসলাম। আহ থ্যাঙ্কস। এই মুহূর্তে চাটা খুবই প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানিয়ে রেখেছি। নিহা মুচকি হেসে ঋতুর হাতে চায়ের কাপটা দিল। তারপর চায়ে চুমুক দিতে দিতে বলল, না ভাবি, নবাবের বেটিগুলো এখনো আসে নাই। হয়তো ওদের মা মেয়ের এখনো ঘোরা হয়নি। আসবে কিভাবে? একটা মানুষ, বড় সাহেব সত্যিই অনেক ভালো মানুষ। তুমি ঠিকই বলেছ। বাবার মতো মানুষ হয় না। উনি সত্যিই অনেক বড় মনের মানুষ। উনি আছেন বলেই হয়তো এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসাবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যিই অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নিহা আর ঋতু হাতে হাতে রাতের রান্নাটা শেষ করে নিল। যদিও নিহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না করার জন্য, কিন্তু নিহা কোনো বাধা শোনেনি। সে এখন পুরোপুরি সুস্থ আর রান্নাটা সে করবে। ঋতু শেষে আর কিছু বলতে না পেরে তার কাছে হার মানল। রান্নাটা শেষ করে নিহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল। তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। এই যে ভাবি সাহেবা, এখন আর আমার আর মমের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। আমরা রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে। বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। নিহা আর কোনো উপায় না পেয়ে লম্বা লম্বা পায়ে একটা শ্বাস ফেলে আবারও কিচেনে যেতে লাগলো। কফি বানানো হলে নিহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসির রুমে গেল। মা আসবো? শায়লা বেগম মুখ বাঁকিয়ে বলেন, এনেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। কেন পড়ে আছিস এখনো সেটাই বুঝতে পারছি না। চলে যা না এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতো ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে তত তাড়াতাড়ি তোর ভালো হবে। এভাবে মা মেয়ে মিলে আরো 10-15 মিনিট ধরে কথা শোনালো
আর নেহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো না। তাও আবার রায়হান সাহেব এসেছে বলে। নেহার যেন বুকটা ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে এইসব কথা ওর শুনতে হচ্ছে। যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে কারোর কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুরবাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিজের না হয় তাহলে জীবনটাই যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নেহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে। রুমে আসতেই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নেহা। নেহার বুঝতে আর দেরি হলো না, জয় মীরার সাথে কথা বলছে। নেহা লম্বা একটা শ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নেহার কানে অনায়াসে এসে পৌঁছালো। ওহ কাম অন মীরা, তুমিও না এত টেনশন কেন করো বলো তো? আমি তোমারই ছিলাম আর এখনো তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে? আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুঁড়িয়ে দিব। জয়ের কথাগুলো শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আসলে হাসালে আমায়। এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এই কথা কিভাবে বলো তুমি? আহা, তুমি ওই ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজড করব ওর চ্যাপ্টারটা। তুমি ওইসব নিয়ে একদম টেনশন করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, সত্যি। হুম, ওকে। তো আমি শুধুমাত্র ড্যাডির জন্য সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কলটা কেটে দিল। নিহার সাথে যত রাগারাগি করুক না কেন বা যত মন খারাপই করুক না কেন, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন ওর মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিয়ার চোখ থেকে ২ ফোঁটা জল গড়িয়ে বেরিয়ে পড়ল চোখ দিয়ে। যদিও এইসব নিহা রোজই শোনে, কিন্তু তবুও আজ মনের মধ্যে খারাপ লাগা কাজ করছে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এইসব কথা বলতে শোনে, ততবারই মনে হয় নিহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলেই ওকে ছুঁড়ে ফেলে দিবে? আর তার লাইফ থেকে নিহাকে কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দিবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে কোথায় যাবে? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া, প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো হিসাব নেই।